বুঝিনি আপনার কোশ্চেনটা। বলতেছি কি স্যার যে আমি যদি কোনো একটা ইমেজের উপর যদি ক্লিক করি, হুম। মানে ওই ইমেজটা ক্লিক করলে পুরো পেজটা একবার রিলোড দিবে। ক্লিক করলে রিলোড নিবে? জি স্যার। আহ, ওটা তাহলে দেখতে হবে জাভাস্ক্রিপ্টে এমন কোনো ফাংশন আছে কিনা। স্যার এটা কি সম্ভব স্যার? এটা মানে ক্লিক করলে যে কোনো কিছু ক্লিক করলে মানে রিলোড হবে? নট শিওর, দেখি একটু আমি সার্চ করে। ওকে স্যার। স্যার স্যার একটা প্রবলেম ছিল। জি বলেন। স্যার আমি যে ওই যে কালার লিমিটের লিঙ্কটা দিচ্ছি, আপনি যদি একটু ঢুকতেন ভিতরে হুম হুম। তাহলে স্যার প্রবলেমটা তো দেখে পারতাম। আচ্ছা দেখছি। স্যার এই যে এখানে যখন ওয়েব পেজটাই করি না, এই যে এখানে ক্লিক করলাম, একটা রিলোড নিব, এটাই বলতেছিলাম। আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। ক্লিক করলে স্যার এটা এরকম হয় না যে যে পেজে আছে সেই পেজটাই রিলোড হবে, মানে ক্লিক করলে যেমন পেজের লিংক দিয়ে দিলে হয়ে যাচ্ছে রেফারেন্সে। হোম পেজে গেছে ভাই, রিলোড হয় নাই, ব্যাপারটা কি করি? মনে হচ্ছে কোড পাওয়া গেছে, দেখি। ক্লিক করলাম, এই দেখেন রিলোড হয়ে গেছে। ঠিক স্যার আছে। কোডটা একটু স্যার একটু মেসেজ করে দিলে ভালো হয়। আচ্ছা আমি আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। স্যার এই যে ইউটিএফ 8 আর এই যে 4 সেক্টরের ইউজ আছে এটা কখন দিতে স্যার? কি ক্ষেত্রে? আচ্ছা মেটা ক্যারেক্টার সেট, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার UTF-8, অর্থাৎ আপনি আপনার ওয়েব পেজে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, লাইক অ্যারাবিক, হিন্দি, বাংলা, ইংলিশ, সব বা চাইনিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ যেন আমাদের এই ওয়েব পেজ যেন শো করে ঠিকঠাক মতো, তার জন্য আমরা এই ক্যারেক্টার সেটটা দিয়ে দিই। ঠিক আছে। আর স্যার যে ল্যাং ইএন কথাটা মানে স্যার ল্যাং ইএন হচ্ছে যে এটা হচ্ছে ইংলিশ বোঝাচ্ছে এটা, এখানে যদি আপনি বিএন দিয়ে দেন তাহলে ও বাংলা আচ্ছা আচ্ছা, পাবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। ওকে। Yes, sir. ওকে, আপনাদের লাস্ট ক্লাসে কি করানো হয়েছিল? স্যার আজ এটাই স্যার প্রথম ক্লাস জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট দেখানো হয়নি এর আগে, তাই তো? না স্যার, এটাই তো। আচ্ছা ঠিক আছে। স্যার 24 নম্বর ব্যাচের তো স্যার একটা ক্লাস হয়েছে না স্যার জাভাস্ক্রিপ্টের? হ্যাঁ একটা হয়েছে। স্যার গতকালই তো স্যার মানে ক্লাস আপনি নেননি না স্যার? না ক্লাস নিয়েছিলাম কিন্তু নেট চলে গেছিলো 1 ঘন্টা পরে, এর জন্য ভিডিওটা পরে আর পাবলিশ করিনি। ও ওকে স্যার। আপনাদের ওই যে ছুটি পড়াতে আপনারা পিছিয়ে গেছেন এই আর কি। স্যার কালার লিমিট আমার লিঙ্কটা দিচ্ছি। ও আচ্ছা, কালার লিপটা রাইট। স্যার ইমেজ সিগনেচার কাছে কোশ্চেন ছিল স্যার, জিজ্ঞেস করছেন কি নিয়ে? ইমেল সিগনেচারটা নিয়ে কোশ্চেন ছিল হালকা। বলেন। আচ্ছা স্যার, ইমেল সিগনেচার করার ক্ষেত্রে আহ, আমার সাইজটা হয়ে যাচ্ছে, উইথের সাইজটা 700 পিক্সেল হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। স্যার ওই যে সার্চ বারের যে আইকনটা কোনোভাবে মানে খুলতেছে ওইটাতে না। একটা ক্লিক করেন। আপনার ইমেল সিগনেচারে কি হয়েছে যে উইথ বরাবর? বেশি হয়ে যাচ্ছে, আমি এত মানে লেখাগুলো এত বড় যে উইথটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে রেসপন্সিভ থাকতেছে না অ্যাকচুয়ালি। সেটা কি ম্যানুয়ালি রেসপন্সিভ করতে হবে? না, আপনি এখানে উইথ ফিক্স করে দিয়েছেন। দিছি, বাট তারপরে হচ্ছে না, যখন উইথ ফিক্স করতেছে তখন লেখাগুলো নিচে চলে আসতেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি মেবি আপনার কোডিং ফরম্যাটে কিছুটা ঝামেলা থাকতে পারে। এ ধরনের ইস্যু হওয়ার কথা না। যতটুকু আপনি টেক্সট থাকবে ততটুকু থাকবে, যতটুকু টেক্সট সাইজ ব্যবহার করবেন ততটুকুই থাকবে। যদি টেক্সট বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টেক্সট সাইজ ফিক্স করেন, ঠিক আছে, দেখেন সলিউশন আসে কিনা। আর নয়তো বা কি, সাইজ ফিক্স করলে তো সেক্ষেত্রে মানে আমি যেরকম করছে সেইভাবে হচ্ছে না, যে ছোট হয়ে যাচ্ছে অনেক। যদি বড় করেন তাহলে সাইজ যদি বাড়ান সেক্ষেত্রে। সেক্ষেত্রে পারফেক্ট হচ্ছে, মানে ওনার মতো হচ্ছে, যে তার প্রোফাইলে আমি সিলেক্ট করতে তার মতো লেখাটা আসতেছে এই জন্য।
তাহলে একটা একটা কাজ করতে পারেন যে অলরেডি আপনাদের ড্রাইভে যে কয়জন অলরেডি দিয়েছেন সেখান থেকে একটা আগে ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখেন সেখানে এই ধরনের কোনো ইস্যু আছে কিনা। তাহলে আপনি আপনার কোডিংয়ের সাথে কিছুটা পার্থক্য করতে পারবেন যে তাহলে কোন ফরম্যাটের জন্য আমার, বা উনি কীভাবে লিখেছেন যার জন্য ওটা ঠিক আছে, আমি কীভাবে লিখেছি যার জন্য আমারটা এরকম হচ্ছে, এটা একটু ফাইন্ড আউট করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাতুল ভাই জি বলেন। স্যার, ওই যে স্যার ব্যাকে মানে এটা তো নয় যে সার্চ করে, সার্চ করতে নেভিগেশন পাবেন কোনটা? তাহলে তো ভিতরে ঢুকছেন না, হ্যাঁ, লিংকের ভিতরে ঢোকার পরে যেটা দেখায় যে ইন্টারফেসটা দেখায়। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি, এই ইন্টারফেস এটা না স্যার, আগে যেটা দেখাইলো। এটা? জি জি স্যার, হ্যাঁ, এটা বানাতে হবে না? না এটা না, এখানকার প্রিভিউতে ক্লিক করে এই ইন্টারফেসটা বানাতে হবে, এইটা। ও আচ্ছা স্যার, আমি দুইটা বানায় বলাইছি প্রায় নেভিগেশন বার করতে। তাই এটা বানাইছেন? জি স্যার, ওই পর্যন্ত বানায় ফেলেছি। এটা তো আমি ক্লাসে বারবার দেখিয়েছি। তাহলে নিশ্চিত করে বলেছি। এরপরে এই ভুল ক্যাম্প কীভাবে হয়? আপনি যে ডিজাইনটা নিছেন এখানে কিন্তু এই যে এরকমভাবে আসবে, এখানে কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ আছে। হ্যাঁ, এই যে স্লাইড ডাউন হয়ে আসছে, তারপর মেনুগুলো আসতেছে। বাট আপনি এখানে অ্যাবাউটে ক্লিক করলে আপনাকে কিন্তু তখন এই পুরো ওয়েবসাইটটাই বিল্ড করতে হবে। আমি কিন্তু এই ওয়েবসাইট কাউন্ট করব না, এখানকার হোম পেজ শুধুমাত্র এতটুকু কাজ আমি অ্যালাউ করব না। আপনি যদি পুরো ওয়েবসাইটটা ক্লোন করতে পারেন তাহলে ঠিক আছে, তাহলে অ্যালাউ করব। স্যার পুরোটা বলতে একটু দেখাই দেন। এই যে পুরো যতগুলো মেনু আছে একদম এই সেকশনগুলো সহ। ওটা তো ভিতরে ক্লিকিংটা আমি শিখি নাই। ঠিক স্যার আছে, এখানে ড্রপ ডাউন তো স্যার করলো, কিন্তু স্যার ওটা ক্লিকিং করলে যে অন্য পেজে যাবে, ওটা কি করতে হবে স্যার? হ্যাঁ অন্য পেজে ওটা করতে হবে। ওটা দেখি তো, ওটা সিম্পল কাজ, ওটা তেমন কোনো বিগ ডিল না, ওটা নিমিষে দেখানো যাবে। বাট আমি সাজেস্ট করবো আপনি ডিজাইনটা চেঞ্জ করেন, বা এই ডিজাইনও করতে পারেন। এটাও ক্রিয়েটিভ একটা ডিজাইন, এটা একটা পোর্টফোলিও সাইট। মনে করেন আপনি নিজেকে প্রমোট করবেন, আপনার নিজের নামে একটা ওয়েবসাইট দরকার, এই সাইটটা বেস্ট একটা সাইট, মানে বা এই ইন্টারফেসটা বেস্ট একটা ইন্টারফেস হতে পারে। ঠিক আছে, আর যেহেতু জাভা স্ক্রিপ্ট শিখবো, আপনি কি করেন, এক কাজ করেন, আপনি আগে এই ডিজাইনটা কমপ্লিট করেন, এখানে যেমনভাবে ডিজাইনটা আছে ডিজাইনটা করে ফেলেন। তারপরে যখন ক্লিকিংয়ের এফেক্টগুলো আপনি শিখে ফেলবো, যেমন আজকের ক্লাসে এটা শিখে ফেলবেন, এই যে এইটুকু কীভাবে আনতে হবে এটা শিখে ফেলবেন আজকের ক্লাসে, তখন আপনি জাস্ট এইটুকু মেক করে ফেলবেন, যেমন শেষ। তারপরে তার নর্মাল পেজ ডিজাইন, এখানে যতগুলো পেজ আছে, এখানে পেজ আছে আমি হিসাব করে দেখলাম 7টার মধ্যে আপনি মিনিমাম 5টা করেন, যে কোনো 5টা পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস আর কন্ট্যাক্ট এক্সপিরিয়েন্স, এক 5টা পেজ করতে পারেন। ঠিক আছে, তাহলে কি ওই পর্যন্ত করবো, আপনি যে ওইটা চাইলেন নাকি অন্যটা নিব? ইচ্ছে অন্য একটা সিলেক্ট করতে পারেন, কিংবা এটাও করতে পারেন। প্রিভিউতে ঢুকে যেভাবে আছে ওইভাবে করতে হবে। হ্যাঁ, স্যার আমার একটা প্রবলেম ছিল, আর নিয়াজ মাস্টার ওটা একটু ঢুকবেন স্যার? কোনটা বলেন? নিয়াজ মাস্টার কি নাম? ও আর একটা জিনিস, আমার এখানে 12টার মধ্যে কারেন্ট চলে যাবে, হয়তো যে কোনো সময় ডিসকানেক্ট হতে পারে, বা নেটও প্রবলেম করছে 2 দিন ধরে অনেক। তো ডিসকানেক্ট হয়ে গেলে বুঝবেন কারেন্ট চলে গেছে, নতুবা নেট চলে গেছে। ঠিক আছে, নিয়াজ মোর্শেদ, জি স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি স্যার, যে কাল রাত্রে আপনি একটা ব্যাচে স্যার ওই ভিডিও পাবলিশ করলেন, ওটা কি স্যার এটা রাতেরই ব্যাচ ছিল নাকি স্যার কোনো সকালের ব্যাচ? ওটা রাতের ব্যাচ। ও এখানে একটা বাটন আছে অ্যাক্টিভ, ওই উপরে স্যার অ্যাক্টিভ কেস স্যার, ওই যে ডোনেট নাও, ডোনেটের নিচে স্যার, এই যে নিচে একেবারে ইসের উপরে স্যার অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ কেসেস, ওইটা স্যার ওই যে হোভার করলে যে ওইটা আসে, ওইটা কেমন? আচ্ছা এটা কিভাবে আসে?
আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা অ্যানিমেশন, ঠিক আছে? আপনাকে ব্লার এফেক্ট শেখানো হয়েছে, সেই ওভাবে করে আপনি ব্লার দিবেন, কিন্তু ব্লারে হাইট উইথ 0 করে রাখবেন। যখন হোভার করবে তখন সেটা উইথ বরাবর বেড়ে যাবে। ক্লিয়ার? আইডিয়াটা হচ্ছে এটা। জি স্যার, এটা আমি করছি স্যার। দ্যাটস গুড। প্রত্যেকটাতে এই এফেক্টটা আছে। স্লাইড শো গুলো কি করা লাগবে? ওইটা তো জাভাস্ক্রিপ্টের কাজ হ্যাঁ, মনে হয়। স্লাইড যেটা আছে এটা করতে হবে, এটা আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাসের মধ্যে আমি দেখাবো, ঠিক আছে? এই যে আগামী 1-2টা ক্লাসের মধ্যে দেখাবো, যখন দেখে ফেলবেন তখন স্লাইডার অ্যাপ্লাই করবেন। আপাতত ডিজাইন করে রাখেন, ঠিক আছে? আপাতত এই ডিজাইন, যখন স্লাইডার শিখবো জাস্ট এই ডিজাইনটাকে স্লাইডারে কনভার্ট করবেন, ঠিক আছে? এটা খুব ইজি একটা কাজ হবে, জাস্ট আপনাদের ডিজাইন করার কাজ আপনারা ডিজাইন করে রাখবেন। স্লাইডার শেখার পর স্লাইডারে সেটা অ্যাপ্লাই করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে পজিশন যদি ফিক্সড হয় তাহলে কি ফ্লেক্স কাজ করবে না? পজিশন যদি ফিক্স বলতে, উপরের যে বারটা আছে ওইখানে যদি আমি পজিশন ফিক্সড করে দিই তাহলে ফ্লেক্স বক্স যে কাজটা করি কাজটা ঠিক হয় না। না, এইটাকে ফিক্স করলে আপনি এই সেকশনটা এখানে ফিক্স হবে, বাট এর ভিতরে যে এলিমেন্ট আছে তার ভিতরে ফ্লেক্স কাজ করবে, ঠিক আছে? কিন্তু যেটাকে ফিক্স করছেন সেটাকে ফ্ল্যাক্স বক্স নিয়ে কাজ করা যাবে না। ওর ভিতরে যে এলিমেন্ট আছে সেগুলো তার ফিক্স না, সেগুলো হচ্ছে এই ডিভের সাপেক্ষে বসানো হয়েছে মাত্র, ঠিক আছে? ওকে, ভাই একটা কথা ছিল, জি বলেন। শুনতে পাচ্ছেন? জি জি বলেন। ভাই আমি হচ্ছে কালার লিস্ট থেকে কোনো আপনার এলিমেন্ট টেমপ্লেট আমি চুজ করিনি। আমি আপনার উবার যে ওয়েবসাইটটা এটা চুজ করছি। এখন কি আমার উবার করলে হবে নাকি? হ্যাঁ হবে, উবার করেন, পাঠাও করেন, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে। ওকে, আমাদের এক ব্যাচে একজন পাঠাও করেছেন। আপনারা যারা মানে অ্যাসাইনমেন্ট জমা দেবেন ওই পাঠাও অ্যাসাইনমেন্টও পেয়ে যাবেন। পাঠাও ওয়েবসাইটটা কিন্তু দেখতে সুন্দর, মোটামুটি ভালো কাজ আছে ওখানে। দেখেন এখানে মেগা মেনুটা যেটা আছে এটা একটু ডিফারেন্ট। আর দেখেন মেগা মেনুটা কীভাবে আসছে, একটু সুন্দর, ঠিক আছে? একদম হুবহু এই সাইটটা ক্লোন করেছেন আমাদের একজন ভাই, উনি মেবি D22 মেবি, ঠিক আছে? তো আপনি উবার করবেন তাই তো? উবার কোনটা, বিডি যেটা? হ্যাঁ ভাই, ভাই এটা না তো, এটা আপনার আমি কমেন্ট করেছিলাম। আচ্ছা, কি নাম আপনার? রবিউল কাস্তার।
এখানে তো কাজ কম। আরেকটা ডিজাইন চুজ করে রেখেছিলাম থিম ফরেস্ট থেকে, এটা আমি আপনাকে একটু কমেন্ট বক্সে দিয়েছি, একটু চেক করবেন। জি দেখছি। ভেরি গুড, এই ধরনের এফেক্ট নিয়ে কাজ করেন। এখানে ক্লিক করলে সব এটা গুড গুড। স্যার সেম টাইপের একটা ডিজাইন দেখলাম ওই দিন, যে একটা প্লেট, ফুড প্লেট, ওটা প্লেটের মানে চারদিকে রাউন্ড আকারে কোন কিছু টাইপ করলে সেটা রাউন্ড আকারে মানে লেখাগুলো করে একটা সুতা যেরকম থাকে না একটা গোল একটা মানে প্লেটের পাশে সেরকম ভাবে। তো স্যার এটা কিভাবে বলছে? লিংক পাঠান, আমাকে দেখতে হবে। হ্যাঁ আমার ডিজাইনটা ছিল প্রথম ইয়াটা ল্যান্ডিং পেজটা, এটা হ্যাঁ বিল্ড ইওর ওয়ে। আচ্ছা, এটা আমার একটা ব্যাচে করানো আছে। ও আচ্ছা ঠিক আছে। জি জি। সো এই যে এই মেনুটা কিভাবে তৈরি করতে হয় এটা নিয়েও একটা ভিডিও আছে, এটা আমি তৈরি করে দিয়েছি একটা ব্যাচ, একজন এনে দিয়েছিল, বাট D29 এইটা করা যাবে না। ঠিক আছে তাহলে চেঞ্জ করে কমেন্ট করব। অন্য একটা করেন। ঠিক আছে। এই যে এটা, এই যে এখানে এটা আছে। আচ্ছা দাঁড়ান, এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে, যে কোনো একটা করেন। ল্যান্ডিং যেটা করবেন ওটা একটু কমেন্ট করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ওকে একটু আজকে কমেন্ট করে দিবেন। ওকে। এই যে এই এফেক্টটা কিভাবে হলো এটা নিয়ে নেটে ঘাটবেন। জি ভাইয়া। ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এর কাছে আছে। হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভা, এটা এটা অনেক ইজি। হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্ট ছাড়াও র কোড দিয়েও করা পসিবল। একটু নেটে দেখবেন, আছে এটা নিয়েও টিউটোরিয়াল আছে, অনেক টিউটোরিয়াল আছে। ঠিক আছে। এটা মেবি স্লাইডিং টেক্সট এই টাইপের কিছু একটা লিখলে মেবি আসবে। হ্যাঁ স্লাইডিং টেক্সট সিএসএস। স্যার জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনটা দিয়ে বলুন করা সম্ভব? এটা কি এনসি সিএসএস জি এনসি টেক্সট কি টেক্সট? ফেন্সি। আচ্ছা ফেন্সি, দেখি ফেন্সি টেক্সট। এই যে এটা, এটার নাম কি? টেক্সট অ্যানিমেশন এফেক্টস। ঠিক আছে, HTML CSS। ঠিক আছে, এখানে র জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট এখানে অনেকগুলো ভিডিও আমি দেখেছি যেটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করেছে। জাভাস্ক্রিপ্ট ইউজ করলে সহজ, ছোট্ট একটা ফাংশন অ্যাপ্লাই করলেই হয়ে যায়। আর যদি র কোড দিয়ে করেন তাহলে সেটা আরও বেশি ক্রিয়েটিভ হয়, তাহলে কোডিং সম্পর্কে নতুন নতুন প্রপার্টি সম্পর্কে আরও বেশি জানতে পারবে। ঠিক আছে, এই যে ভিডিওটা আপনাদের দিয়ে দিই। আগামীতে এই চ্যানেলের যে কাজগুলো আছে, যেগুলো প্রিমিয়াম কাজ, মানে যেগুলো সোর্স কোড দেয়নি, সেগুলো নিয়ে আমি ভিডিও পাবলিশ করবো আমার চ্যানেলে। দেখেন, ভিডিও মেক করার সময় পাচ্ছি না, সময় পেলে এইসব নিয়ে কাজ করব, মানে আনকমন টাইপের কিছু এফেক্ট নিয়ে কাজ করব আর কি। স্যার এই যে ফুড ব্লকের যেটা আপনি এই যে পিএইচডি ফাইলটা দিয়েছিলেন স্যার ওইটাতে স্যার কিছু ভাইরাসের কিছু প্রবলেম থাকার জন্য স্যার এটা ডাউনলোড করা যাচ্ছে না। স্যার এটা কি নেট থেকে ই করে নিতে পারবো, সার্চ করে দেখতে পারবো? কোনটা স্যার এই যে আপনি যে ফুড প্লেটে যেটি করছিলেন না পিএইচডি ফাইলটা, পিএইচডি হ্যাঁ এটা ছিল, এটা তো নেট থেকে নিয়েছি আমি। এখন কোথা থেকে নিয়েছি এটা যে ক্লাসে সিলেক্ট করেছি ওই ক্লাসের ভিডিও দেখতে হবে, আমার মনে নেই এখন এটা। ঠিক আছে, এইটা মেবি আমি D19 কিংবা 20 ব্যাচের লাস্ট 3-4টা ক্লাসের মধ্যে মেবি দেখিয়েছি। এটা একটু খুঁজে নিতে হবে আপনাকে কষ্ট করে, নেটে আছে এটা শিওর।
আসলে ওইটা মানে ডাউনলোড করতে গিয়ে ওই ভাইরাস কিছু প্রবলেম হয়, এই জন্য স্যার কিছুদিন মানে 2 দিন কোনো কাজই করা হয়নি আসলে স্যার। এই ভাইরাসের মানে প্রবলেমগুলোর জন্য ল্যাপটপ পুরোটা বিজি ছিল এবং ওইগুলো করতে করতেই আসলে এই জন্য স্যার মানে বললাম যে ইন্টারনেট থেকে পাওয়া যাবে কিনা। হ্যাঁ যাবে, পাওয়া যাবে। স্যার আপনি যে সলিউশন দিয়েছিলেন আমাদের যে মডার্ন ব্রেকফাস্টের যে থার্ড সেকশনের কাজটা করতে 80% উইথ নিয়ে কাজটা করতে, আমি যদি ফুল উইথ কাজটা করতে চাই হ্যাঁ সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, মানে আমি পারছি না, মানে কভার করলে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে মানে জুম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ফুল ইমেজটা পাচ্ছি না। পরবর্তীতে যে এটার এই ইমেজটা বসে টুইটার কার্ভের উপরে, তখন মানে কার্ভটা ছোট হয়ে যাচ্ছে, ইমেজটা বড় হয়ে যাচ্ছে। এটার সলিউশন আসলে কি কেমন? সলিউশন হচ্ছে আপনি যেই ওই যে কার্ভ ইমেজটা যেটা ব্যবহার করবেন সেটার জন্য আপনাকে একটা নির্দিষ্ট হাইট সিলেক্ট করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে উইথ 100% সরি ব্যাকগ্রাউন্ড পজিশন সরি ব্যাকগ্রাউন্ড সাইজ 100% ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ 100% স্পেস দিয়ে, ঠিক আছে? তার মানে অর্থাৎ উইথ বরাবর 100%, হাইট বরাবর 100%, তাহলে দেখবেন যে ওই হাইট বরাবর সেটা ফিক্স হয়ে গেছে। তাহলে কভার বা কন্টেইন এটা কভার লাগবে, কভার দিলে এটাকে জুম করবে, এটাকে জুম করে ফেলবে। এখন ওটা যদি জুম করে তাহলে সেক্ষেত্রে ওর জুম যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ত আপনাকে হাইট বাড়াতে হবে, ঠিক আছে? স্যার ফ্ল্যাশ বক্স নিয়ে একটা প্রশ্ন ছিল। জি স্যার আমি যদি মেইন ডিপের একটা মেইন ডিপ নেই, তার ভিতরে যদি মিড ডিপ নেই, তারপরে মিড ডিপের ভিতরে যদি কতগুলো চাইল্ড আমি ডিপ নেই, হুম তাহলে আমি যদি ওটাকে রেসপন্সিভ করতে চাই, তাহলে মিড ডিপের ভিতরে ডিসপ্লে ফ্ল্যাশ আর ফ্ল্যাশ র্যাপ দিলেই হবে। হ্যাঁ তার কিন্তু আর স্যার আপনি ওটা কিভাবে দেখেন স্যার যে এক পাশ থেকে স্ক্রিন ছোট করে? ও আচ্ছা, এটা ফায়ারফক্সের সুবিধা আছে। ফায়ারফক্সে হচ্ছে কন্ট্রোল শিফট এম, ফায়ারফক্স হচ্ছে কন্ট্রোল শিফট এম, তাহলে সেটাই দেখেন মোবাইল ভিউ চলে আসবে, মানে অর্থাৎ এই যে এরকম একটা ডিসপ্লে ইন্টারফেস চলে আসবে। এবার এটাকে আপনি রিসাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এখান থেকেও আপনি আইফোন স্যার আমি যদি রেসপন্সিভ করতে চাই, এটা কি যে কোনো আমি যেটা বানাতে চাই যে কোনো কিছুর ভিতরে এই রেসপন্সিভ করতে পারবো? হ্যাঁ যে কোনো কিছুর ভিতরে রেসপন্সিভ করতে পারবেন, বাট ওইটাতে ফুল রেসপন্সিভ করা যাবে না। ফ্ল্যাক্সবক্সটা হচ্ছে জাস্ট কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করবে, যেমন গ্যালারি বানানোর ক্ষেত্রে, কার্ড সেকশনগুলো বানানোর ক্ষেত্রে ফ্ল্যাক্সবক্স ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট সব ক্ষেত্রে ফ্ল্যাক্সবক্স ইউজ করা যাবে না। ফ্ল্যাক্সবক্স দিয়ে মেনু বানানো যায়, তো মেনু বানাতে গেলে সেটাও রেসপন্সিভ হয়, সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স স্টাডি করতে হবে। সেখানে অনেক টেকনিক আছে, মনে করবেন ওয়েব ডিজাইনে এই যে এগুলো আসবে, এগুলো সব টেকনিকের কাজ, ওই টেকনিকগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? যে একটা ফ্ল্যাক্সবক্স দিয়ে কীভাবে মেনুটাকে রেসপন্সিভ করা যায়। তারপর হচ্ছে যদি স্লাইডার মেক করতে যান, স্লাইডারটাকে আবার ফ্ল্যাক্সবক্স দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না, এটা অনেক ঝামেলা করবে। তো সব কাজ করা যাবে না। কিছু কার্ড সেকশন যেগুলো আছে, কার্ড সেকশন, কার্ড আই হোপ এগুলো বুঝেন এখন যে এই টার্মটা, এই কার্ড সেকশনগুলোকে কাকে বলি, যেমন 3 মেম্বার সেকশন, তারপর হচ্ছে পারে আপনার টেস্টিমোনিয়াল সেকশন, ঠিক আছে, কিংবা ইমেজ গ্যালারি, এগুলোকে আমরা কার্ড সেকশন বলি। তো এই কার্ড সেকশনগুলো আপনারা ফ্ল্যাক্সবক্স দিয়ে করতে পারেন সহজেই। ওকে স্যার। স্যার পজিশন মানে বিফোর আফটার নিয়ে একটা প্রশ্ন দরকার ছিল আমার। জি ইমেজের ক্ষেত্রে যদি আমি মানে ডানে বামে কিছু এলিমেন্ট নিতে চাই স্যার, কিন্তু ওটা শো করে না। আমি তারপরে আবু রাহান ভাই আর ডিম ইসলাম ভাই ফেসবুকে লাইভে গিয়ে আমরা এটা অনেক ট্রাই করছি, কিন্তু হয় না স্যার। একটা ইমেজের পাশে যদি কিছু নিতে চাই, ওটা শো করে না। বিফোর আফটার পজিশন এইখান দিয়ে আর কি। আমি ট্রাই করিনি, তাহলে আমার দেখতে হবে, দেখি। সো আমরা এই P3 ইমেজটাই ধরেন ব্যবহার করব। স্যার এই যে ইমেজের নিচে যদি ইমেল সিগনেচারে ইমেজের নিচে যদি আমি যে মানে সিগনেচারটা যদি ইউজ করতে চাই, মানে ওই যে আমরা বাস্তবিক ক্ষেত্রে যে সিগনেচারটা ইউজ করি, ওটা কি স্যার ওই ফটোশপ দিয়ে করবো নাকি স্যার কোনো মানে কোড দিয়ে করা যাবে, ইনলাইন সিএসএস দিয়ে করা যাবে? কোনটা ইমেজ সিগনেচারে? ইমেল সিগনেচারে ইমেল হিসেবে দিবেন স্যার ফটো নিচে যে সিগনেচারটা থাকে না, যে গুগল সিগনেচার যেটা থাকে না, ওটা স্যার যদি মানে করতে চাই, ওটা কি স্যার ফটোশপ দিয়ে করা লাগবে নাকি স্যার ইনলাইন সিএসএস দিয়ে করা যাবে স্যার? ওটা আসলে পারতেছি না, এই জন্য অনেক দিন ধরে। আমি আপনার কোশ্চেনটা এখনো বুঝিনি।
স্যার এই যে ইমেল সিগনেচারে হ্যাঁ। ফটো থাকে না, হ্যাঁ। মনে করেন সার্কেল একটা হ্যাঁ। রেডিয়াসটা মনে করেন আমি অর্ধেক করে দিলাম স্যার, হ্যাঁ ওইটার নিচে মনে করেন আমি একটা সিগনেচার বসাবো, হ্যাঁ 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 তো স্যার ওইটা স্যার মানে কি ইনলাইন সিএসএস দিয়ে করা যাবে নাকি স্যার ওটা ফটোশপ দিয়ে করতে হবে? নিচে একটা সিগনেচার বসাবেন, সেটা একটা ইমেজ। ওটা টিআর নেবেন একটা। হ্যাঁ, ওটা একটা ইমেজ, সেখানে আবার নতুন করে একটা রো নেবেন, সেই রো এর মধ্যে একটা ডাটা নেবেন, সেই ডাটার মধ্যে আপনি এই ইমেজটা বসাবেন, সিগনেচারের ইমেজটা বসাবেন। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। বলেন তো এই পারপাসে ইমেজটা ডিসপ্লে ব্লক করেছি, মার্জিন অটো করেছি, কেন যাচ্ছে না? দিয়েছেন পিক্সেল লাইন সেন্টার দিলে মেটে আসবে, মার্জিন ব্লক করলে তো কোথায় ব্লক হয়ে যাবে। আপনাদের সাথে কোর্স আপনাদের কোর্স করাতে করাতে আমি নিজেও অনেক কিছু শিখি, ঠিক আছে? ডিরেক্টলি ইমেজকে ডিসপ্লে ব্লক করলাম, সে কাজ করলো না। গুড, না করুক, আমরা একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ও আচ্ছা, এটাকে আমি ক্লাস দিয়ে ধরেছি, তাহলে কাজ করবে কি করে? ঠিক আছে, স্যার ডটে হবে না স্যার? আমি এটাকে ক্লাস দিয়ে ধরেছি, এটা হবে কি করে? মাঝে মধ্যে নতুন লাগে এই ধরনের ভুল করলে, যে হঠাৎ করে এটা কেন কাজ করে না, তখন আবার প্ল্যানিং বদলাই, দেখা গেছে যে নিজে ভুল করে বসে থাকছি। ওকে, যাই হোক, এখন কাজ করছে। সো এখন আমরা এই ইমেজের বিফোর আফটার নিয়ে কাজ করবো, তাই তো? টাইপিং এর ইয়াটা একটু বড় করা যাবে। সো এই ইমেজের বিফোরে আমি একটা কন্টেন্ট বসাবো, কন্টেন্ট, সে কন্টেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? কন্টেন্ট কি এভাবে বসাতে চাইছিলেন? জি স্যার, মানে দেখুন একটা ইভেন্ট নিতে চাইলে হয় না, শো করে না। স্যার কন্টেন্ট যদি ফাঁকা রাখি, আমি যদি বর্ডার দিই, তাহলে বর্ডারটা তো দেখা দিবে, তাই না? দেখি, সিম্পলি অ্যাড হয়ে যাচ্ছে।
ওই যে দেখা গেছে। স্যার আপনি ওই যে ডিসপ্লেতে একটা কোড ইউজ করছিলেন না যেটাতে অটো রিলেট হয়, হুম, স্যার এটা কি এখানে ইউজ করা যাবে? যাবে। আই হোপ পেরেছি, আপনার যে চাওয়াটা ছিল সেটা হয়েছে। ঠিক আছে, তারপরে ওই মানে ছবির উপর হ্যাঁ মধ্য বরাবর আসবে না, হ্যাঁ? কি বুঝিনি। তারপরে যে পিকের যে হাইটের মধ্যে আসবে না, মানে লেখাটা পিকের ছবির ভিতর আসবে না, লেখাটা ছবির ভিতরে আসবে কিনা? ভিতরে না স্যার, মানে বাইরে মিডল বরাবর। মিডল বরাবর, হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। আপনি তাকে টপ থেকে কত পিক্সেল, 0 পিক্সেল বসিয়েছেন না, আপনি তাকে টপ থেকে 50% বসান। এই যে মাঝখানের দিকে আসছে, ওকে স্যার। ঠিক আছে। সো দেখেন যা করলাম সবই বেসিক প্রপার্টি। ওকে, সো এই হলো কাজ। স্যার রিলোডের যে কোডটা দিলেন ওটা কি যে কোনো ট্যাগের ভিতরে দিতে হবে? রিলোডের কোন কোড? জাভাস্ক্রিপ্টের? আমাদের স্যার প্রথমে যেটা কমেন্টে দিবি। আচ্ছা, ওইটা এখন বুঝবেন না, ওটা আগে জাভাস্ক্রিপ্ট দেখেন তারপরে। ওকে স্যার। ওকে, যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। এখন আর কোনো কোশ্চেন না, এখন ক্লাস দেখতে থাকেন। সো আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্ট দেখা শুরু করছি। জাভাস্ক্রিপ্ট কী জিনিস সেটার বেসিক যদি বলতে যাই,
ওয়েবসাইটে যে সমস্ত ক্লিকিংয়ের ব্যাপার আছে, ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটে, ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটে। যেমন কিছুক্ষণ আজকে একটা ডিজাইন দেখলাম যে পোর্টফোলিও সাইট, ক্লিক করলাম একটা মেনু আসলো, স্লাইড করে নিচে নামছে, ক্লিক করার পরে আসছে, হভার করলে আসেনি কিন্তু। তো ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটবে। এই ধরনের ক্লিকিংয়ের কোনো এফেক্ট যদি আমি করতে চাই তাহলে সেটা jQuery দিয়ে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবং একটা ওয়েব পেজে যেগুলো দেখবেন দৌড়াদৌড়ি করছে, মানে অ্যানিমেশন হচ্ছে, এক জায়গাতে আরেক জায়গায় মুভ করছে, আপনাকে কিছুটা মানে অ্যানিমেটেড ইমেজের মতো বা ভিডিও শ্যুটের মতো করে আপনার দেখবেন অনেক ওয়েবসাইটে একটা ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে, তারপর দেখবেন যে কিছু সেকশন লাফালাফি করে আসতেছে। তো এই টাইপের কিছু ছুটাছুটির যে এফেক্টগুলো আছে, এই এফেক্টগুলো যদি আমরা দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে jQuery অ্যাপ্লাই করতে হবে। তো বুঝতেই পারছেন যে jQuery কতটা গুরুত্বপূর্ণ একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো একটা ওয়েবসাইটকে আপনি নর্মালি আইকেচি করে ডিজাইন করলেন, এখন ডিজাইনটা মানে নর্মালি সুন্দর করে ডিজাইন করলেন, এখন ডিজাইনটাকে আরও মনোমুগ্ধকর করতে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে jQuery অ্যাপ্লাই করতেই হবে। jQuery ছাড়া সেই এফেক্টগুলো করা যাবে না। সো সেই jQuery নিয়ে আলোচনা করছি বা আমরা দেখতে যাচ্ছি। তো দেখেন jQueryর জন্য যেমন আমরা ফন্টোসামের আইকন ব্যবহার করার জন্য আমরা ফন্টোসামের লিঙ্ক ব্যবহার করেছি বা ফন্টোসামকে আমাদের HTML ফাইলে এনে অ্যাড করেছি, ঠিক তেমনি jQueryটাকেও আমরা ব্যবহার করার জন্য jQueryকেও আমাকে কী করতে হবে, আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক আপ করাতে হবে। দেন আমি ওই jQuery ফাইল থেকে jQuery যে ফাংশনগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে পারবো। jQuery ক্ষেত্রে বললাম ফাংশন, CSS এর ক্ষেত্রে আমরা এতদিন কথা বলে আসছি CSS প্রপার্টি, আর HTML এর ক্ষেত্রে ট্যাগ, অর্থাৎ এক একটা টুলস, এগুলো হচ্ছে এক একটা টুলস ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। HTML এর ক্ষেত্রে যে যত বেশি HTML ট্যাগ জানতে পারবে সে তত স্ট্রাকচারিংয়ে অনেক বস হতে পারবে, যে যত CSS এর প্রপার্টি জানতে পারবে সে তত সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আর যিনি সবচেয়ে বেশি jQueryতে ফাংশনের ব্যবহার করতে পারবেন বা ফাংশনের ব্যবহারে কাজ জানবেন তিনি তত সুন্দর করে এফেক্ট ব্যবহার করতে পারবেন। তো তার মানে বেসিক্যালি আমরা jQueryতে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে ফাংশনের কাজ, কীভাবে ফাংশন অ্যাপ্লাই করব। তো ফাংশন কী জিনিস? ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে একটা নির্দিষ্ট একটা কাজ করা আছে বা একটা ঘটনা ঘটানো আছে, সেই ঘটনাটা আমাদের HTML-এ সেটা বা আমাদের একটা টেক্সটের উপর সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওটা রেডিমেড কোড করা আছে, আমি জাস্ট খালি ওই ফাংশনের যে নামটা আছে ওই নামটা আমি ব্যবহার করব। তো ফাংশন কী জিনিস, দেখতে কেমন সেটা একটু পরে দেখতে পাবেন, এটা ক্লাস কাজ করতে করতে জিনিসটা আমরা দেখে ফেলবো। সো আজকে হচ্ছে মেবি 26 নম্বর ক্লাস। সো দেখেন আমি ফার্স্টে একটা লাইক ধরেন একটা টেক্সট নিচ্ছি, এরকম একটা H1 নিচ্ছি, একদম সিম্পল জাভাস্ক্রিপ্ট। দেখেন একটা H1 নিচ্ছি, H1 এর মধ্যে লিখলাম দিস ইজ টেক্সট, ঠিক আছে। H1টাকে ধরবো, H1টাকে প্রথমে একটা ডিজাইন করে নিই, স্টাইলিং করে নিই, তাকে টেক্সট অ্যালাইন সেন্টার করি, টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, ফন্ট সাইজটাকে একটু বাড়ালাম, সেটা 40 পিক্সেল করে ফেললাম, তারপর ফন্ট ওয়েটটাকে একটু বাড়ালাম, ফন্ট ওয়েট বোল্ড করে ফেললাম, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখানে এটাকে রিলোড দেই, সো এটা এখানে দেখতে পাচ্ছি। সো দেখেন এখন আমরা এটাকে jQuery দিয়ে এটাকে এই ডিসপ্লে থেকে ভ্যানিশ করে ফেলবো। নর্মালি যদি আমরা এখানে যদি একে বলে দিই ডিসপ্লে নান, ও কিন্তু ডিসপ্লে থেকে চলে যাচ্ছে, দেখবেন ও কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে না, ডিসপ্লে থেকে না ভ্যানিশ করে ফেললাম। এই সিম্পল এই কাজটাই আমরা এটা দিয়ে না করে আমরা করব কি দিয়ে, jQuery দিয়ে। তো আমাকে কি করতে হবে, jQuery অ্যাপ্লাই করব। তো jQuery অ্যাপ্লাই করার জন্য আমাকে কী করতে হবে, এইরকম একটা লিঙ্ক আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি jQueryকে লিঙ্ক আপ করানোর জন্য। তো এর জন্য যেটা লিখবো jQuery, ঠিক আছে। jQuery ডাউনলোড লিখে সার্চ করেন, ঠিক আছে। দেখবেন jQuery.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। ইন্টারফেসটা এটা, এখান থেকে একটা আছে প্রোডাকশন ভার্সন, একটা আছে ডেভেলপিং ভার্সন, অনেকগুলো ভার্সন আছে। তো এর মধ্যে থেকে আমরা যেটা প্রোডাকশন ভার্সন সেই ভার্সনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে অনেক জিগজ্যাগ কোড আছে। সো এই কোডটাকে আমরা কী করব, সেভ করব। কীভাবে, Ctrl+S, অর্থাৎ পুরো পেজটাকে সেভ করে ফেলবো। Ctrl+S প্রেস করে আমরা কি করব, আমাদের প্রজেক্টে চলে যাব। আমাদের প্রজেক্টের আজকের ডিরেক্টরিতে এখানে এসে দেখেন জেএস নামে
কোনো রকমের ফোল্ডার ক্রিয়েট করা নাই। তো আমরা এখন থেকে জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এই জেএস ফোল্ডারের ভিতরে আমরা কি করলাম, এই যে এই ফাইলটাকে সেভ করে ফেললাম। আমাদের jQuery আনা শেষ। সো আমাদের jQuery ডাউনলোড করে ফেলেছি। দেখেন এই যে প্রজেক্টে গেলে জেএস ফোল্ডারের ভিতরে এই যে jQueryটা আমাদের চলে আসছে। সো এই jQueryটাকে আমরা কি করব, এখন আমাদের এই ওয়েব পেজে লিঙ্ক আপ করব। jQuery আপনি যখন লিঙ্ক আপ করবেন, jQuery যে কোনো জায়গায় লিঙ্ক আপ করা যায়, হেডারও লিঙ্ক আপ করা যায়, বডির উপরে লিঙ্ক আপ করা যায়, বডির নিচে এসে লিঙ্ক আপ করা যায়, যেখানে ইচ্ছে সেখানে লিঙ্ক আপ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা স্ট্যান্ডার্ড ওয়ে সেটা কি নিচে অ্যাড করা, বডির নিচে এসে অ্যাড করা। সো সিএসএস কি স্যার, মানে যেখানে খুশি সেখানে অ্যাড করা যায়? হ্যাঁ, সিএসএস যেখানে ইচ্ছে সেখানে না, সিএসএস এইভাবে অ্যাড করতে পারেন। টোটাল হেড টেকটাকে আপনি কাট করে নিয়ে আসেন, বডিটাকে নিচে অ্যাড করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই, কাজ করবে। ঠিক আছে, এটাও করা যায়। তো দেখা যায় আমরা সবসময় দেখে আসবো যে সবসময় কোথায় ব্যবহার করি, এরকম HTML এর নিচে হেড, হেডের নিচে বডি, এভাবে এই ফ্রিকোয়েন্সি মেনটেন করে। অ্যাকচুয়ালি বিষয়টা তা না, বিষয়টা এখানে যে কোনোভাবে ইউজ করা যায়। তো দেখা গেছে, তো এখানে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা লিখবো src সোর্স। এই সোর্সের মধ্যে আমরা আমাদের জেএস ফোল্ডারের ভিতরে যে জেএস ফাইলটা আছে সেটাকে আমরা কি করে ফেললাম, লিঙ্ক আপ করে ফেললাম। আমাদের জেএস লিঙ্ক আপ করা শেষ। এখন আমরা জেএসকে ব্যবহার করব। দেখেন জেএস ব্যবহার করার জন্য ঠিক এটার নিচে এসে একই রকমভাবে আমরা আবারও স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা আমাদের জেএস কোডটা লিখব। দেখেন জেএস কোড লেখার যে একটা ফরম্যাট আছে, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমাকে লিখতে হবে। কি লিখতে হবে দেখেন, সেটা কি, আমাকে $সাইন ব্যবহার করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, তারপর ডট দিয়ে আমরা ফাংশনের নামটা লিখব। ফাংশনের নামটা হবে, আমি তাকে কি করে ফেলতে চাই, হাইড করে ফেলতে চাই, তাহলে ফাংশনের নাম হাইড। ঠিক আছে, তারপর হচ্ছে কোলন দিয়ে এটাকে শেষ করব। এখন কথা হচ্ছে হাইড করে ফেললাম, প্রশ্ন হচ্ছে কাকে হাইড করলাম, জায়গাটা ফাঁকা, কাকে, সে কাকে আমাকে বলে দিতে হবে, কাকে আমি এই H1কে আমি হাইড করতে চাই। তাহলে দেখেন কি করতে হবে, এখানে একটা ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন, এটাকে বলছি আমরা সিঙ্গেল কোটেশন। আমরা যদি চাই এখানে ডাবল কোটেশন ব্যবহার করব, সেটা পারি, দুটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ধরেন আমি ডাবল কোটেশন ব্যবহার করছি, দিয়ে এই ট্যাগের নামটা বলে দিলাম, ও হে H1 ট্যাগ, আমি তোমাকে কি করে ফেলবো, আমি তোমাকে হাইড করে ফেলবো। সো দেখেন এবার আপনি এখানে এসে এটাকে একটা জাস্ট রিলোড দেন, দেখেন সে হাইড হয়ে গেছে। হ্যান্ডচেল ব্যবহার করব। আসেন এখানে আমি H1 আরও একটা নিয়ে আসি, এখানে 4টা H1 নিয়ে আসছি। এখন এইভাবে করে H1 বলাতে কি হবে, সবগুলো H1 হাইড হয়ে যাবে, সবগুলো H1 হাইড, কেউ আসবে না। আমি যদি বলি H1 যার nthতম চাইল্ড কত 1, আমি শুধুমাত্র তাকে হাইড করব, বাকি 3জনকে রাখবো। বাকি 3জনকে রাখবো কীভাবে, এটাকে 01 দিলাম, এটাকে 02 দিলাম, এটাকে 03 দিলাম, তাহলে দেখবেন 1 হাইড হয়ে যাবে, বাকিগুলো থাকবে। সো এবার এটাকে একটা রিলোড দেন। সো দেখেন 1 হাইড হয়ে গেছে, বাকিগুলো আছে। সো জাস্ট সিএসএস এর মতো করে ধরা, জাস্ট কি ফরম্যাটে ধরতে হবে, এই ফরম্যাটে ধরতে হবে। যে সিএসএস এ যেভাবে করে ট্যাগ ধরেছি, ডিভের ভিতরে একটা ক্লাসের ভিতরে একটা ট্যাগকে যেভাবে ধরেছি, এখানেও ঠিক সেমভাবে আমরা একটা ডিভের ভিতরে একটা ক্লাসের ভিতরে যেভাবে ট্যাগ থাকবে সেভাবেই ধরবো। জাস্ট খালি কি করতে চাই সেই ফাংশনের নামটা খালি এখানে ডট দিয়ে বলে দিব। সো দেখেন আমি তো তাকে হাইড করে ফেললাম, আমি চাই তাকে আবার শো করতে কিভাবে, যেমন ধরেন আমি 1 এবং 3কে হাইড করব, তাহলে দেখেন আমি আবারও একটা কোড লিখছি সেমভাবে। আমি এখন 2 নাম্বারটাকে কি করব, হাইড করে ফেলবো। H1 যার n চাইল্ড কত 3, আমি তাকে হাইড করব, তাহলে দেখেন 1 আর 3 থাকবে না, 1 আর 3 থাকবে না। এখন এর মধ্যে থেকে আমি শুধুমাত্র 1 নাম্বারটাকে শো করব। তাহলে 1 নাম্বারটাকে শো করতে পারি কিভাবে, এটাকে আবার একটা ডুপ্লিকেট করে নিলাম। H1 এর মধ্যে যার n চাইল্ড নাম্বার 1, আমি তাকে কি করতে চাই, শো করতে চাই। ঠিক আছে, দেখেন প্রথমে তাকে হাইড করেছি, আবার পরে এসে তাকে শো করেছি, তাহলে কোনটা পাবে, লাস্ট যেটা বলেছি সেটাই পাবে। এই দেখেন 1 কি হয়ে গেছে, শো হয়ে গেছে। আমি যদি চাইতাম যে আমি এখানে অ্যাকচুয়ালি যদি হাইড বা শো কোনোটাই না লিখতাম, তাহলে নর্মালি এটা শো করতো, কারণ এই যে এখানে সিএসএস কিন্তু এটাকে ডিসপ্লে ব্লক করে আছে ডাবলভাবে, তার মানে এটা ডাবলভাবে চলে আসতো। ঠিক আছে, এই হলো আমাদের সিম্পল একটা জাভাস্ক্রিপ্টের এফেক্ট। যে এখন দেখেন জাভাস্ক্রিপ্ট এখানে যে যেমন এখনও 3 নাম্বারটা যে হাইট, আমি তো সিএসএস এর মধ্যে কোথাও বলি নাই তাকে,
ইভেন কোডের মধ্যেও কোথাও বলি নাই, ইনলাইনেও বলি নাই যে তোমার ডিসপ্লে না, এই কথাটা কিন্তু আমি বলি নাই। না বলেছি এক্সটার্নাল সিএসএস, না বলেছি ইন্টারনাল যে ইনলাইন যে সিএসএস সেখানে কোথাও বলা হয়নি। কিন্তু যে দেখেন এটাকে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই দেখেন এখানে আপনার H1 এর সবাই আছে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, এই দেখেন টেক্সট 3, টেক্সট 4। দেখেন টেক্সট 3 এর মধ্যে ইনলাইনে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি ডিসপ্লে নান, এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি 1 নাম্বারটাকেও হাইড করতে চান, অর্থাৎ এটাকে কেটে দেন, আপনি 1 নাম্বারটাকেও হাইড করবেন, তো এটাকে রিলোড দেন। সো দেখেন 1 নাম্বার এবং 3 নাম্বার দুটোর ক্ষেত্রে কি অ্যাড হয়ে গেছে, ডিসপ্লে নান অ্যাড হয়ে গেছে ইনলাইনে। অর্থাৎ তাহলে এখন আমাকে বলেন জাভাস্ক্রিপ্টে যদি জাভাস্ক্রিপ্টে যে পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনটা ঘটে কোথায়, এক্সটার্নাল সিএসএসে, ইন্টারনালে না ইনলাইনে? স্যার ইনলাইনে এফেক্ট করে। আর আমরা জানি ইনলাইনে কি ক্ষমতা সবচেয়ে বেশি, যেখানে যাই বলা থাক না কেন ইনলাইনে যেটা বলা থাকবে সেটাই পাবে। যেখানে টাইপ করতেছেন ওইটাই কি বলে, ইনলাইন, ইন্টারনাল না, এটা স্ক্রিপ্টিং করছি আমি, জাস্ট এটাকে বলছি স্ক্রিপ্টিং করা। আমি এখানে কি করছি, স্ক্রিপ্টের সিনট্যাক্স লিখছি, ফাংশন লিখছি, এটাকে আপনি বলতে পারেন স্ক্রিপ্টিং করা, স্ক্রিপ্টিং করছি। বাট ইনলাইনে জাভাস্ক্রিপ্টের মাঝখানে স্যার ভালো সম্পর্ক আছে। রাইট। সো এইটুকু হলো কাজ, আমরা সবাই বুঝতে পেরেছি। স্যার ওই যে style.css ওইটাকে যেমন স্যার আলাদা করছিলেন এবং যে HTML কোডটা ওটা আলাদা করছিলেন, স্যার এই জাভাস্ক্রিপ্টে কিভাবে করা যাবে? হ্যাঁ, আলাদা করব আমরা সবাই বুঝতে পেরেছি। কোডটা বোঝানোটা বুঝতে পারছি, যদি আরেকবার বলতে আমরা তো সব ভিডিওতে মনে করি। আমরা বাকিরা যারা আছি তারা এতটুকু জিনিস আমরা ধরতে পেরেছি। জি স্যার, ধরতে। আমরা কি সবাই ক্লাসে আছি নাকি? নাইম সিদ্দিক, শারিক জি আছেন ক্লাসে? এমডি শরীফ আহমেদ, এমডি রবিউল কাইসার, এমডি আলিফ। জি ভাই আছি। ওকে। সো এতক্ষণ যা দেখলাম এতটুকু জিনিস আমরা ধরতে পেরেছি। জি স্যার। ওকে। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একেবারে বেসিক। আমরা এখন আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। ওকে। সো দেখেন এটা তো আমি আপনাদের বললাম যে জাভাস্ক্রিপ্টে যে ধরনের ক্লিকিংয়ের উপরে যদি কোনো এফেক্ট হয় তাহলে সেটা যে কোয়েরি দিয়ে হ্যান্ডেল করব, অর্থাৎ ক্লিকিংয়ের যে ব্যাপারগুলো আছে। তো এখানে তো ক্লিকিং করে কোনো কিছু হচ্ছে না, এখানে জাস্ট সরাসরি শো এবং হাইড করতে পারছি। তো দেখেন এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা H1 নিলাম, অ্যাকচুয়ালি এইভাবে করে না ডিজাইন করে আমরা একটা ডিভ নেই, ডিভ ডট মেইন নামে একটা ডিভ নিচ্ছি। সেই ডিভের ভিতরে একটা H1 নিচ্ছি, দিস ইজ টেক্সট, ঠিক আছে। তারপরে আমি নিচে এসে একটা বাটন নিচ্ছি, যে বাটনে আমি লিখলাম ক্লিক মি, ঠিক আছে। সো এর মধ্যে থেকে ডট মেইনের ভিতরে যে H1 আছে তাকে সেন্টার করে দিলাম, বোল্ড করে ফেললাম। ওকে, এখান থেকে যে স্ক্রিপ্টিংগুলো করেছি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। সো নর্মালি এখন দেখেন এই টেক্সটটা দেখা যাবে। আমি চাই বাটনটাকে মাঝখানের দিকে আনতে, ঠিক আছে, কিংবা এমন করি যে বাটনটাকে আমরা উপরের দিকে রাখি, সবার উপরে রাখি বাটনটাকে।
টেক্সটের উপর বাটন। এখন বাটনটাকে ধরবো, তাহলে দেখেন বাটন আমি তাকে ধরে বলতে চাই অর ডিসপ্লে ব্লক স্যার সিএসএস এর তো দেখেন এখানে আমরা কি করলাম, বাটনকে আমরা কি করলাম, ডিসপ্লে ব্লক করলাম। ডিসপ্লে ব্লক করে এটাকে মার্জিন অটো করলাম, তাহলে সে কোথায় চলে যাবে, বাটনটা মাঝখানের দিকে চলে আসবে। সিম্পল, এই যে মাঝখানের দিকে চলে আসলো। তো দেখেন তাকে উপর থেকে একটু মার্জিন দেই, ভালো লাগবে। মার্জিন টপ 50 পিক্সেল। ওকে, সো দেখেন এখন আমি এই বাটনে যখন আমি ক্লিক করব তখন এই টেক্সটটা হাইড হবে। আমি চাই এটা, এবং পুরো জাভাস্ক্রিপ্টে মূলত আমরা এই কাজটাই করব, ক্লিক করে কোনো একটা ঘটনা ঘটাবো। সো দেখেন আমি এটাকে যখন ক্লিক করব তখন এই বাটনটা কী হয়ে যাবে, এই টেক্সটটা হাইড হয়ে যাবে। সো তাহলে কি করতে হবে, এই বাটনটাকে ধরতে হবে, ধরে বলে দেব, দেখেন প্রোগ্রামিংটা কি করে হচ্ছে, একই সিনট্যাক্সে কাজ করব। $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ডট কি করব, ক্লিক করব। এই দেখেন কি করছি, ক্লিক করছি, কার উপর ক্লিক করছি, কাকে ক্লিক করছে, বাটনকে ক্লিক করছি। তাহলে লিখবো কি এখানে, ডাবল কোটেশন বাটন। আমি কি করলাম, বাটনকে কি করব, ক্লিক করব। ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে, একটা ফাংশন কাজ করবে। সে ফাংশনটা কি, সে ফাংশনটা হচ্ছে তখন এই H1টা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। কোন H1, এই মেনের ভিতরে যে H1 আছে সেই H1টা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাহলে দেখেন সেই একই রকমভাবে $, শুরু করব, ফার্স্ট ব্র্যাকেট $, দিব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, শেষ করব, ডট কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কে হাইড হচ্ছে, কে হাইড হবে, যে মেইনের ভিতরে H1। তাহলে ডট মেইন, তোমার ভিতর যে H1 আছে আমি তাকে কি করে ফেলতে চাই, হাইড করে ফেলতে চাই। এই হলো সে আমার প্রোগ্রাম। আবারও বলছি, দেখেন আমি বাটনকে, দেখেন বাটনকে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে, সেই ফাংশনটা কি, সিনট্যাক্স ঠিক এইভাবে করে লিখতে হবে। ঠিক আছে, ফাংশনটা কি, সে ফাংশনটা হচ্ছে এই মেনের ভিতরে এই H1 যেটা আছে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে যাবে। সো দেখেন যা করলাম, এখন এটা আউটপুটটা একটু চেক করি। সো রিলোড দিলাম, এবার দেখেন ক্লিক মিতে আমি ক্লিক করছি, সুন্দর করে সে কি হয়ে গেল, হাইড হয়ে গেল। স্যার হাইড হওয়ার সাথে সাথে কি ওই জায়গাটাও কি ছেড়ে দিবে স্যার, নাকি জায়গাটা তখন ওই জায়গাটা ছেড়ে দেবে 100%। ঠিক আছে, আপনি নিচে একটা H3 নেন, তাহলে আপনি ধরতে পারবেন বিষয়টা। যে স্যার এই ফাংশনটা যেটা আপনি লিখলেন স্যার, এটা স্যার অন ক্লিকিং দিয়েও তো লেখা যেত না স্যার? হ্যাঁ যেত। ঠিক আছে, তখন ওইটা কিভাবে করব স্যার? যখন অন ক্লিক দেখাবো তখন সিরিয়ালে আসছে। সো দেখেন মেইনের ভিতর যেটা H3 আছে, H3 এটাকে আমি টেক্সট লাইন সেন্টার বলছি। সো দেখেন এখন দেখেন আমি যখন ক্লিক মিতে ক্লিক করছি, দেখেন ওই H1 হাইড হয়ে গেছে, H3 সে H1 এর জায়গা নিয়ে গেছে। এখন তাহলে বলেন H1 তো ঠিকই আমাদের HTML কোডে আছে, দেখেন এখান থেকে তো হাইড হয় না। তাহলে এটা কি ঘটনা ঘটলো, এটা ঘটনা ঘটেছে কিন্তু ওই যে ইনলাইনে ঘটনা ঘটেছে। ইন্সপেক্ট করে দেখেন এই ফার্স্টের H1 এর ক্ষেত্রে কি চলে আসছে, ইনলাইনে ডিসপ্লে নান কথাটা চলে আসছে। সো এই হলো আমাদের কাজ। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার, জি ভাই। ওকে, এখন দেখেন স্যার এই কোডিংগুলো যদি আমরা এক্সটারনালে করি তাহলে হবে না? না, কোনটা, কোন কোডিং? এই যে এই স্ক্রিপ্টের এই কোডিং? জি জি স্যার। হ্যাঁ, এক্সটারনালি করব। ঠিক আছে, এখন আমরা HTML ফাইলেই করছি, যখন দরকার হবে তখন আমরা এক্সটারনালে যাব। আপাতত দেখতে থাকেন এইভাবে করে।
ভাই এই বাটনটাতে একবার ক্লিক করলে হাইড হবে এবং আবার ক্লিক করলে এটা শো হবে, এটা হ্যাঁ আসছে। সো এবার দেখেন যে এটা তো আমি কি করলাম, ক্লিক করে এটাকে হাইড করে ফেলছি খুব সহজে। এবার দেখেন, এবার আমি ঘটনা ঘটাবো উল্টা হচ্ছে এরকম যে এটাকে আমি শো করব, এটাকে আমি কি করব, শো করব। তো শো করার জন্য কি করতে হবে, আগে আমাকে টেক্সটটাকে হাইড করে রাখতে হবে HTML দিয়ে। আবু রাইহান মাইক্রোফোনটা একটু মিউট করবেন, নয়েজ কথা ইকো হচ্ছে। ওকে, এখন দেখেন যে আমি যেটা চাচ্ছি এখন, যে এখন কি লিখলাম, শো করব। শো করলে কি করতে হবে, আগে আমাকে এটা নর্মালি আগে তাকে হাইড করে রাখতে হবে, অর্থাৎ সে হাইডটা এখন করব কি দিয়ে, সিএসএস দিয়ে। সিএসএস দিয়ে আমি নর্মালি এখন H1-কে কি করে রাখবো, ডিসপ্লে নান করে রাখবো। সো দেখেন সে এখন ডিসপ্লে থেকে চলে যাবে। সিএসএস দিয়ে তাকে কি করেছি, আমি ডিসপ্লে নান করেছি। এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি তাকে আবার কি করব, তাকে শো করব। এই দেখেন ফাংশনে কি খালি জাস্ট শো লিখে দিয়েছি। সো এবার দেখেন এখন আমি এটাকে রিলোড দিচ্ছি, জাস্ট এই ক্লিক মিতে ক্লিক করার সাথে সাথে সে কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে। তাহলে বলেন এখন এটার ইয়াতে ইনলাইনে কি এড হবে, ডিসপ্লে ব্লক, এটা অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আসেন যে আমি চাই যে কি চাই, একবার ক্লিক করব আসবে, একবার ক্লিক করব চলে যাবে, একবার ক্লিক করব আসবে, ক্লিক করলে চলে যাবে, ক্লিক করবে আসবে, ক্লিক করলে চলে যাবে। এই ঘটনাটা আমি এখন ঘটাবো। সেটার জন্য যে ফাংশনটা আছে সেই ফাংশনের নাম হচ্ছে টগল। সেই ফাংশনটার নাম হচ্ছে শুধুমাত্র টগল। তাহলে দেখেন এখন আমি এটাকে রিলোড দিচ্ছি, ঠিক আছে, ও যে অবস্থাতেই থাক সমস্যা নেই, সে হাইড হয়ে থাক আর সে শো হয়ে থাক, যেটা ইচ্ছা সেটা থাক। তাহলে দেখেন ক্লিক করব চলে আসতেছে, ক্লিক করব চলে যাচ্ছে, ক্লিক করব চলে আসতেছে, ক্লিক করব চলে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে বলেন, হ্যাঁ তাহলে বলেন এই সিনারিওটা আমরা কোথায় দেখতে পাই? এটা সবসময় এক্সাম্পল দেই, কারণ সবচেয়ে পপুলার বা যদি বলি সবচেয়ে বোঝার জন্য সহজ, আমরা সবাই এটার সাথে পরিচিত এমন একটা ইন্টারফেস, সেটা হচ্ছে ফেসবুক। এই দেখেন ফেসবুকে ক্রিয়েট বাটনটাতে আমি ক্লিক করছি, একটা সেকশন আসতেছে, ক্লিক করছি চলে যাচ্ছে, ক্লিক করছি আসছে, ক্লিক করছি চলে যাচ্ছে। এখানে ক্লিক করছি, প্রোফাইলের সেটিংস আসছে, আবার ক্লিক করতেছি চলে যাচ্ছে। তাহলে বলেন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে? জাভাস্ক্রিপ্ট। এই ছোট্ট এই ফাংশনটা দিয়ে, টগলের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে যে যতটুকু দেখালাম, আরেকটু জিনিস দেখাবো, আরও কিছু দেখাবো, যে আজকে যা দেখাবো তা দিয়ে এই ফেসবুকটাকে ক্লোন করে ফেলতে হবে। মানে ফেসবুকে বলতে এই যে এই সেক্টরটা ক্লোন করতে হবে, যেটা আপনাদের অন্য কিছু দিয়েছি। ঠিক আছে, এখানে ক্লিক করব, এই সেকশন আসবে, ক্লিক করব, আবার এই সেকশন আসবে, ক্লিক করব, চলে যাবে। ঠিক আছে, তো আমরা একটা সিনারি অলরেডি শিখে ফেললাম যে কিভাবে অন ক্লিকে আমাদের হাইড এবং শো করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ক্লিক করে। এখন দেখেন যে নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ডিভ আনবো। এখানে যে একটা ডিভ আনবো, দেখেন এই ডিভটা মধ্যে একটা প্যারাগ্রাফ নেই, লরেমেন প্রায় 150 ওয়ার্ড নেই আমরা। ঠিক আছে, সো আমরা একটু দেখি। সো নর্মালি এটাকে ডিসপ্লে নান করা আছে, অ্যাকচুয়ালি ডিসপ্লে নান করে রাখবো না, ডেফল্ট হিসেবে রাখবো, ডিসপ্লে ব্লক হিসেবে রাখবো, টেক্সটটা দেখা যেন যায়। তারপর এই পুরো মেইনটার একটা উইড বলে দিব। তো আসেন সেই মেইনের ডট মেইন, ওই মেইনের একটা উইড বলে দিচ্ছি, লাইক ধরেন 50%, এবং তাকে মার্জিন অটো করে মাঝখানের দিকে রাখবো। ঠিক আছে, সো তাকে মার্জিন অটো করে মাঝখানের দিকে আনলাম। এবার টোটালটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন সে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে লিলেন। ঠিক আছে, সো লিলেন কালারটা চলে আসলো। এই বাটন থেকে একটু টেক্সটটা একটু নিচের দিকে রাখবো। তাহলে মেইনের উপরে মার্জিন টপ আমরা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। ঠিক আছে, এরপর দেখেন যে আমি চতুর্দিকে একটা পেডিং দিব। দেখেন ডিজাইন কিন্তু সব করছি কি দিয়ে, সিএসএস দিয়েই। পুরো মেইনের মধ্যে একটা পেডিং ব্যবহার করব, সেটা হচ্ছে 25 পিক্সেলের একটা পেডিং ব্যবহার করব, যেন সেটা চতুর্দিক থেকে একটু প্রসারিত হয়। সো
সো দেখেন চতুর্দিক থেকে একটা কী হলো, প্রসারিত হলো। এখন ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এবার আসেন, এবার যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে যে উইডটা একটু কমাই দিই, 30% করে। ওকে, দ্যাটস ইট। আমি যখন ক্লিক করব, দেখেন ক্লিক করলে এখন কিছু টেক্সটটা হাইড হয়ে যাচ্ছে। আমি চাই আমি যখন ক্লিক করবো, অ্যাকচুয়ালি এখানে যে হাইট মেইন ডিভে কোনো হাইড নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যখন এখানে ক্লিক করব তখন পুরো সেক্টরটাই কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে, মানে পুরো ডিভটাই হাইড হয়ে যাবে, পুরো ডিভটাই হাইড হয়ে যাবে। তাহলে সেটা করবো কী করে, দেখেন আমি যখন আমি যখন এই বাটনে ক্লিক করব, দেখেন আমি যখন এই বাটনে ক্লিক করব তখন মেন ডিভের ভিতরে H1 সে না, টোটাল মেন ডিভটাই কী হয়ে যাবে, টগল হবে। সো দেখেন এটাকে রিলোড দিচ্ছি, সো দেখেন ক্লিক করতেছি, মেন ডিভ চলে আসছে, চলে আসতেছে, চলে আসছে, চলে আসতেছে। ঠিক আছে, এখন দেখেন আরও একটা ফাংশনের সাথে পরিচিত হবো। সেই ফাংশনটা হচ্ছে এই মেন ডিভটা কী হবে, স্লাইড ডাউন হবে, স্লাইড ডাউন হবে। দেখেন স্লাইড ডাউন ফাংশনটা কীভাবে কাজ করে। আমি যখন এটাকে ক্লিক করছি, স্লাইড ডাউন না, সরি স্লাইড আপ, আগে আপটা দেখেন। সো দেখেন এবার এটাকে যখন আমি ক্লিক করছি তো দেখেন স্লাইড হয়ে সে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবারও দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন সে স্লাইড করে সে চলে যাচ্ছে। সো এটাই হচ্ছে আপনার স্লাইড আপ। তাহলে স্লাইড ডাউন কীভাবে কাজ করে, স্লাইড ডাউনের জন্য আপনাকে যেটা করতে হবে, নর্মালি তাকে ডিসপ্লে থেকে হাইড করে রাখতে হবে। ডাউন মানে তাকে নামাইতে হবে উপর থেকে, সে চলে গেছে, এবার তাকে নামাবো। চলে গেছে মানে সেখান থেকে স্লাইড হয়ে সে হাইড হয়ে গেছে, এবার হাইড হয়ে থাকা অবস্থায় তাকে নিচে নামাবো। তার মানে তাকে আমাকে কী করতে হবে, নর্মালি তাকে ডিসপ্লেতে নান করে রাখতে হবে। ডিসপ্লে কী করলাম, তাকে আগে নান করে নিলাম। এবার দেখেন এবার তাকে স্লাইড ডাউন করে তাকে ভাসাবো। এবার দেখেন ক্লিক করে আমরা তাকে স্লাইড ডাউন করে ভাসাবো। ঠিক আছে, হ্যাঁ যাবে। এখন আমরা চাই স্পিডটাকে কন্ট্রোল করতে, যে এটা যেভাবে আসতেছে আমি চাই আরও আস্তে আস্তে যেন আসে, তাহলে যেন আরও দেখতে ভালো লাগবে। তাহলে দেখেন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইক ধরেন 1000 মিলি সেকেন্ড বলে এটাকে, 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড। সো এটাকে আমরা রিলোড দিচ্ছি, এটাকে দেখেন যখন আমি ক্লিক করছি তখন দেখেন 1 সেকেন্ড ধরে সে নামতেছে। আবার দেখেন এটাকে যখন আমি 2000 করে দিব তখন সেটা কী হবে, 2 সেকেন্ড ধরে সে নিচে নামবে। এই যে সুন্দর হয়ে নামলো স্লাইড হয়ে। সো এই জিনিসটাকে আমি চাই, ক্লিক করব আসবে, ক্লিক করব চলে যাবে, এরকম স্লাইড হয়ে আসবে, স্লাইড হয়ে চলে যাবে, স্লাইড হয়ে আসবে, স্লাইড হয়ে চলে যাবে। তাহলে সেটার নাম হচ্ছে স্লাইড। দেখেন টগল লিখলে সার্চ করে দেখলে পাবেন যে স্লাইড টগল, এই ফাংশনটার নাম হচ্ছে স্লাইড টগল। এই ধরনের সাজেশনগুলো হয়তো আপনাদের সাবলাইনে দেখাবে না, আপনাদের এগুলো না দেখালেই ভালো, এগুলো মুখস্থ করেন। ঠিক আছে, এবার দেখেন এবার সে হাইড হয়ে থাক আর ডিসপ্লে নান হয়ে থাক এটা আমার ডিপেন্ড করবে না। সো আমরা ডিসপ্লে নান কেটে দিলাম, তাকে প্রথমে শো করে রাখলাম। এবার দেখেন ক্লিক মিতে ক্লিক করলাম, সে স্লাইড হয়ে চলে যাচ্ছে, আবার ক্লিক মিতে ক্লিক করলাম, আবার সে স্লাইড হয়ে ভেসে উঠছে। স্যার এটা থেকে উপরে নিচে মানে আমার বাটনের যদি পাশে যদি আমি করতে চাই, ডানে বামে, হ্যাঁ স্যার ওটা কি করা যাবে? ডানে বামে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে অন্য সিএসএস এর মাধ্যমে করতে হবে, সেটা যখন সিএসএস করব তখন দেখব। ঠিক আছে, আর স্যার বাটনটা কি স্যার নিচে করা যায় স্যার, নিচে আনা যায়? হ্যাঁ নিচে আনা যাবে। এই যে বাটনটাকে জাস্ট আপনি কি করেন, এখান থেকে কাট করে নিচে নিয়ে আসেন, নিচে আনা হয়ে গেল। সো এখন দেখেন এমনি স্যার যে পজিশন দিয়ে বা বিফোর আফটার দিয়ে কি করা যাবে স্যার এটা? কোনটা? এই স্যার এই যে বাটনটা, জি স্যার। বাটনটা বিফোর আফটার দিয়ে কেন করবেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। না স্যার মানে উপর থেকে নিচে আনার জন্য আমি বলছিলাম স্যার। উপর থেকে নিচে তো সেই জাস্ট ট্যাগটাকে নিচে নামাই দিলে তো হয়ে যাচ্ছে। না স্যার এই প্রবলেমটা মনে করেন আমি একটা বড় একটা স্ক্রিপ্ট লিখলাম, কিন্তু পরে যদি মনে করেন যে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি তখন তো সেটা আবার উপর থেকে নিচে আনা লাগবে বা সামথিং কিছু একটা চেঞ্জ করা লাগবে, এটা স্যার একটু অসুবিধা হবে। তখন স্যার মনে করলাম যে এটা কাজ করবে কিনা। কি করবেন আমি আপনার সিনারিও বুঝিনি।
স্যার মনে করেন নিচে এই যে ক্লিক মি যে বাটনটা হুম মনে করেন এটা তো অনেক উপরে হুম বা কোনো কিছুর মাঝখানে আছে, কয়েকটা টেক্সটের হুম মাঝখানে আছে। হুম হুম তো আমি ওইটা যদি মনে করেন কিছু মানে বড় একটা স্ক্রিপ্ট লিখলাম, সেটা পরে আমি ওইটা চেঞ্জ করতে চাচ্ছি, তখন স্যার একটু চেঞ্জ করা একটু মুশকিল হবে স্যার, এই জন্য আমি বলছিলাম। যাই হোক, এটার প্রজেক্টে কীভাবে অ্যাপ্লাই হবে সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে? আপনি যে প্রবলেম বলছেন এটা কোনো প্রবলেম হবে না, কারণ ওইভাবে করে আমরা অ্যাপ্লাইও করবো না। প্রজেক্টের অ্যাপ্লাইটা কী হবে সেটা আমি দেখাবো, ঠিক আছে? সো দেখেন, তো আমরা বাটনটাকে উপরে ছিল উপরেই রাখি তাকে, নাহলে বাটনটাও দেখা গেছে যে হাইড হওয়ার সাথে সাথে খালি ফ্লো করবে, এর জন্য এটাকে উপরে রেখেছি। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে স্লাইড ডাউন স্লাইড আপের কাজ। এখন এটা হচ্ছে স্লাইড টগল। এরকম আরও একটা আছে, আরও একটা এফেক্ট আছে, সেটা কি ফেড ইন ফেড আউট। যে থ্রি ডটের যে একটা থাকে ওইটা ক্লিক দিলে যে মেনু আছে ওটা কি আইকন? কোনটা? থ্রি ডট হুম ডানে বামে থাকে হ্যাঁ হ্যাঁ ওটা কি আইকন স্যার? হ্যাঁ, ওটা আইকন, ঠিক আছে? ওকে, সো দেখেন এখন যে ফাংশনটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ফেড আউট। ফেড আউট হচ্ছে কোনো একটা কিছু ডিসপ্লেতে আছে সেটাকে আমি ঝাপসা করে বিলীন করে দিব, ঝাপসা করে হাইড করে দিব, এটা হচ্ছে ফেড আউট। সো দেখেন আমি জাস্ট কী করলাম, এখানে ফেড আউট ব্যবহার করলাম। সো দেখেন এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে এবার দেখেন সে ঝাপসা হয়ে হাইড হয়ে গেছে, ঠিক আছে? এখন তাকে এবার ফেড ইন, অর্থাৎ এখন তাকে আবার ভাষাইতেই হবে। তো ফেড ইন করার জন্য আপনাকে কি করতে হবে আগে? তো নর্মালি তাকে এখানে থাকলে তো ফেড ইন হবে না, নর্মালি তাকে কি করে রাখতে হবে আগে? নান করে রাখতে হবে, অর্থাৎ ডিসপ্লেতে দেখা যাবে না। যখন ক্লিক করব তখন সে ফেড ইনের ডিসপ্লেতে ভেসে উঠবে, অর্থাৎ তাকে আগে কি করতে হবে? ডিসপ্লে নান করে রাখতে হবে। সো আমি তাকে ডিসপ্লে নান করে রাখলাম। এবার যখন আমি ক্লিক করব, এবার দেখেন যখন আমি ক্লিক করব এবার দেখেন আস্তে আস্তে ভেসে উঠবে। এটা হচ্ছে ফেড ইন ফেড আউটের এফেক্ট, ঠিক আছে? সো এটাকেও এগুলোও আমরা কী করলাম, দেখেন টাইম দিয়ে এক্সটেন্ড করে, মানে টাইম দিয়ে এটাকে হ্যান্ডেল করছে, কতক্ষণ ধরে আসবে কতক্ষণ ধরে যাবে। সো এবার দেখেন ফেড ইন ফেড আউট, এটারও টগল আছে, ক্লিক করলে এরকম ফেড ইন হবে, আবার ক্লিক করব ফেড আউট হবে, ক্লিক করব ফেড ইন হবে, ক্লিক করব ফেড আউট হবে। তার জন্য ফেড টগল নামে একটা ফাংশন আছে। সো এবার এটাকে রিলোড দিচ্ছি। সো দেখেন এবার হাইড হয়ে থাক আর ডিসপ্লে নান হয়ে থাক একই কথা। তাকে টগল করলে এখন ডিসপ্লে হাইড হয়ে যাচ্ছে, তাহলে ক্লিক করলে কী হবে? ফেড ইন হবে। হ্যাঁ দেখেন ফেড ইন হচ্ছে, আবার ক্লিক করলাম ফেড আউট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করছি ফেড ইন হচ্ছে, আবার ক্লিক করছি ফেড আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো আমাদের একেবারে বেসিক মানে 3 রকমের ফাংশনের কাজ। সো এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? স্যার অনেক জায়গায় দেখা যায় কি মোবাইল করলে মানে আপ ডাউন করে, যে এটা শ্যাডোর মতো, এরকম কি করা যায় এই সিস্টেমে? যাবে, সব করা যাবে, সব করা যাবে। মনের যত চাহিদা আছে, মনের যত ইচ্ছে আছে সব করা যাবে, ঠিক আছে? সবই করা যাবে, শুধুমাত্র ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে, প্রচুর পরিমাণ ঘাটতে হবে, ঠিক আছে? অনেক রকমের ওয়েবসাইট আছে, দেখবেন মাউস নিয়ে গেলেই বিভিন্ন রকমের এফেক্ট দিবে আপনাকে, ঠিক আছে? এখানে নিয়ে যাবেন মেঘগুলো সরে যাবে। একটা এক্সাম্পল দেখে, এই ধরনের একটা কাজ আমাদের একটা স্টুডেন্ট করছে। ওটা কি জানি নাম, সো দেখেন মাউস যখন নিচ্ছে একরকম কালার বের করতেছে আরেক রকম কালার।
আচ্ছা এইভাবে না দেখাই, দেখেন এটাও একটা ওয়েবসাইট, ঠিক আছে। এগুলো সবই HTML CSS দিয়ে করা যায়। আর দেখেন এগুলো এফেক্ট, সবই এফেক্ট, ঠিক আছে। এই দেখেন দৌড়াচ্ছে খালি। সাইটে যখন লোড হয় তখন অ্যানিমেশন দেখতে ভালো লাগে। হ্যাঁ, সো দেখেন কি না করা যায়, দেখেন কত সুন্দর, কি করা যায় না সব করা যায়। হ্যাঁ দেখেন কি সুন্দর একা একা নড়ছে, এগুলো কি সব ভাই জাভাস্ক্রিপ্ট দিয়ে সব জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। শুধু জানতে হবে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। আপনাকে আমি শিখাবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো জিনিস। এবার আপনি পৃথিবীর যত প্লাগইনস আছে, যত রকমের কাজ আছে সব করতে পারবেন, শুধুমাত্র ইনিশিয়ালি জানতে হবে কিভাবে অ্যাপ্লাই করা যাবে। তো যাই হোক, অনেক কিছু আছে যেগুলো আজকে যেগুলো হয়তো স্বপ্নের মতো লাগছে, এগুলো আদৌ করা যাবে কিনা মনে প্রশ্ন জাগছে। একটা সময় আপনারই কাছে অ্যান্সার থাকবে এগুলো করা যাবে কি যাবে না, সবই করা যাবে, ঠিক আছে। সো বেসিক যদি ঠিক থাকে সব করতে পারবেন, বেসিকটাকে স্ট্রং করেন সবাই। ওকে, সো যে আজকে যে ক্লাসটা করাইতেছে, হ্যাঁ এইটা ওই যে রিপোর্টিং ডাটা এগুলো থাকতে হবে, যে কালার লিমিটিং এগুলো আমরা বানাইতেছি। হ্যাঁ, এগুলোর এফেক্ট থাকতে হবে অবশ্যই। আমি যে করি যতটুকু দেখাবো ততটুকু এফেক্ট থাকতে হবে, দরকার হলে আমি আপনাদের টাইম এক্সটেন্ড করে দেবো, কোনো সমস্যা নেই। যা দেখাবো সব থাকতে হবে, একটা দিন কষ্ট করে হবে, ঠিক আছে। যা দেখাবো সব কিছুর এফেক্ট থাকতে হবে, এবং সব কিছুর এফেক্ট প্রত্যেকটা ওয়েবসাইটেই আছে যেগুলো আপনারা চুজ করেছেন। ওকে, এখন দেখেন, সো জাস্ট এতক্ষণ যা দেখলাম এগুলোর এখন একটা লাইভ ইমপ্লিমেন্টেশন দেখি। লাইভ ইমপ্লিমেন্টেশন বলতে যে একটা প্রজেক্ট করার মতো করে দেখি। তো এই প্রজেক্টটা ইভিনিং বলে আপনাদের অপোজিট ব্যাচে করেছি, তো সেম জিনিসটাই করি, সমস্যা নেই, ঠিক আছে। কিংবা জান আমি এই প্রজেক্টটাই করি, একই কাজ আপনারা ইভিনিং থেকে 24 থেকে ওইটা দেখে নিন ফেসবুকের। এটা এই যে ফেসবুকের এটা বানিয়েছে এখানে, সো এটার এখানে দেখাইলাম না, এটা আপনারা দেখেন। আমি অন্য একটা ওয়েবসাইট থেকে এনে দেখাই, অন্য একটা প্রজেক্ট দেখাই। সো এই যে এটা, ঠিক আছে, ফেসবুকে সিমিলার। তো এটা পরে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, কিন্তু এইটাই। সো দেখেন এখানে ধরেন এই যে এটার যে এফেক্টটা আছে এটাই তৈরি করি। এখানে ক্লিক করলেই মেনুটা আসে, ঠিক আছে। কালার লিভের এই যে ওয়েবসাইটটা আছে এটাতে যখন আমি ক্লিক করছি তখন কি হচ্ছে, এই মেনুটা আসতেছে। তবে এই যে ক্লিক করলে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এখন করা যাবে না। এটা এখন আপনাদের সেখানে এটা পরে জাস্ট এখানে একটা বাটন রাখবো, এই বাটনে ক্লিক করলে এরকম একটা মেনু স্লাইড হয়ে নিচে নামবে। তো আসেন এটা মেক করা শুরু করে দিই। সো দেখেন যে আমরা অ্যাট ফার্স্ট ওরকম 3টা দাগওয়ালা কিছু একটা আইকনের একটা বাটন নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদের যে এখন যে বাটন আছে এই বাটনের মধ্যে আমরা একটা ফন্টোসামের এরকম একটা বাটন আনবো। সো আমরা ফন্টোসামে চলে যাই, fontosam.com এ চলে যাই। এখানে গিয়ে মেনু এটা লিখে সার্চ করি, এই যে 3 দাগ এটা ব্যবহার করি। সো এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। সো এই বাটনে এমনি সিএসএস এ দেখাইছিলেন স্যার আপনি, ওই যে এটা নামানোটা, ওই যে ড্র্যাগ ডাউন যেটা আছে সিএসএস এ না, সিএসএস এ ক্লিকিং এর এফেক্ট করা যাবে না। তো যাই হোক, এই হলো আমাদের সেই বাটন। এই বাটনটাকে একটু পেডিং দিয়ে একটু বড় সড়ো করি আর কি। সো আমরা বাটনের ভিতর এখানে পেডিং
দিচ্ছি উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, ঠিক আছে। এবং এর এই বাটনের ভিতর যে আইকন আছে তার ফন্ট সাইজটা একটু বাড়াই, ফন্ট সাইজ 20 পিক্সেল, ঠিক আছে। সো ওভারঅল দেখি বড় হয়েছে, রাইট, ঠিক আছে। এখন আমি যখন এখানে ক্লিক করব, ঠিক আছে, আমার এখানে মেনু আসবে। সো দেখেন আমি এখন মেনুটা ডিজাইন করবো। এখানে যে মেন আছে, মেনটা মেনুর মতোই থাকবে, দেখেন যা আছে এর মধ্যেই আমি কাজ করতেছি। সো দেখেন এর ভিতরে এখানে যে কাজটা হয়েছে এটাকে আমরা কমেন্ট করে রেখে দেই, কোন স্ক্রিপ্ট যেন এখানে কাজ না করে আপাতত, ঠিক আছে। ওকে ডিসপ্লে নান হয়ে যাচ্ছে বারবার, ওকে আমি ডিসপ্লে আপাতত ব্লক করে রাখবো, অর্থাৎ ডিসপ্লে নানটা কেটে দিই। সো তাকে ডিসপ্লেতে ভিজিবল করি, ওকে, দ্যাটস গুড। সো এখন দেখেন মেইন ডিভের ভিতরে আমরা এখানে একটা পেডিং ব্যবহার করেছি, পেডিংটা বাদ। এখানে আমরা মেনু বানাবো আর কি। তো মেনু বানানোর জন্য আমরা কি নিচ্ছি, ইউএল, তার ভিতরে নিব এলআই, তার ভিতরে নিব অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশ, ঠিক আছে। সো আমরা কয়েকটা মেনু এখানে বানাই, সেটা কি, এর মধ্যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে সার্ভিস, ফাইনালি লোকেশন বা ওয়ার্ক, ঠিক আছে, দ্যাটস ইট। সো দেখেন এই যে আমাদের মেনুগুলো চলে আসছে। এখন আমাদের কাজ কি, নর্মাল মেনু ডিজাইনের মতো যা যা কাজ সেগুলোই। সো দেখেন ডট মেইন, ওর ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে, তাদেরকে আগে কী করব, ডিসপ্লে ইনলাইন ব্লক করব। হ্যাঁ, কেন ইনলাইন ব্লক করব? ফ্লোট লেফট কেন করব? আমার তো এগুলো নিচে নিচেই আছে। তো যাই হোক, এখন এদেরকে অ্যাকচুয়ালি যেটা করতে চাই এটা রেখে দিই, একটা কাজ আছে। তো এখানে যে মেইন ডিভটা আছে, মেইন ডিভের যে উইড আছে, আমরা উইডটাকে একটু কমাবো। উইডটাকে এখানে পার্সেন্টেজ না দিয়ে একটা পিক্সেল দিয়ে দিই, 200 পিক্সেল বা 150 পিক্সেল অ্যাকচুয়ালি দিয়ে দিই, ঠিক আছে। সো মেইন ডিভের উইড দিয়ে দিলাম 150 পিক্সেল, ঠিক আছে। এবার তাদের এলআইগুলোর মধ্যে একটা পেডিং দরকার, একটা পেডিংটাকে দিয়ে দিচ্ছি, পেডিং আমি আর ভেঙে ভেঙে করছি না, পেডিং দিয়ে দিচ্ছি ডানে বামে 10 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল পেডিং দিচ্ছি এলআইগুলো। সো রিলোড দেন, এ দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়েছে। সো স্যার এগুলো মিডিলে বাজে না? মিডিল ডিসপ্লে ব্লক করে টেক্সটগুলোকে মিডলে আনবো। জি আচ্ছা, টেক্সটগুলোকে মিডলে আনার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কি, ইউএলটাকে ধরে বলে দেন টেক্সট অ্যালাইন সেন্টার ডট মেইন, ওর ভিতর যে ইউএল আছে তাকে ধরে কি করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তারা সেন্টারের দিকে থাকবে। এই দেখেন সেন্টারের দিকে চলে আসছে, দ্যাটস গুড। আমাদের কাজ শেষ, আমাদের মেনু বানানো কাজ শেষ। দেখেন কতটা সহজ কাজ। সো এখন নর্মালি মেনু কী হয়ে থাকবে, নর্মালি মেনু হাইড হয়ে থাকবে। সো এটাকে আমরা কি করে দিচ্ছি এখন, নর্মালি এই মেইন পুরো মেনুটাই, অর্থাৎ পুরো মেইন ডিভটাই থাকবে হচ্ছে ডিসপ্লে নান, ঠিক আছে। সো দেখেন ডিসপ্লে নান। এবার তাকে স্লাইড ডাউন করে নামাবো, তাই না? যখন ক্লিক করা হবে, খেয়াল করেন এই যে এখন জাভাস্ক্রিপ্টটাকে আমি ওপেন করে দিচ্ছি, যখন কি হবে, যখন এই বাটনে কি করা হবে, যখন ক্লিক করা হবে তখন কি হবে, এই টোটাল মেইন ডিভটা কি হবে, স্লাইড ডাউন করে নামবে। এবার দেখেন স্লাইড ডাউন হয়ে নামবে, কয় সেকেন্ড ধরে, 1 সেকেন্ড ধরে, 1000, ঠিক আছে। এবার আমি এটাকে রিলোড দিচ্ছি, এবার দেখেন ক্লিক করছি, স্লাইড ডাউন হয়ে নামছে। যে এফেক্টটা আছে কোথায়, এক্স্যাক্টলি এটাতে। স্যার কাউন্টিং কি সবসময় মিলি সেকেন্ডে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মিলি সেকেন্ডে অবশ্যই, এটাকে টগল ব্যবহার করবো, অ্যাকচুয়ালি মিলি সেকেন্ডে ব্যবহার করবো। স্যার এমনি 1 মিনিট যদি মনে করেন কোথাও যদি 1 মিনিট মাল্টিপল করে নিতে হবে না স্যার? জি বুঝিনি।
স্যার যদি মনে করেন কোথাও মানে মিনিট বা এই মিনিটের যদি ইউজ করতে হয় তখন কি স্যার এটা মানে মিলি সেকেন্ড দিয়ে মাল্টিপল করে নিতে হবে? এটা ঠিক মাল্টিপল করবেন সেটা তাহলে হ্যাঁ, মাল্টিপ্লাই করে নেবেন। সো এখানে দেখেন স্লাইড, অ্যাকচুয়ালি যেটা চেয়েছিলাম স্লাইড টগল, এটা। সো দেখেন ক্লিক করলে এই যে নামটিছে, ক্লিক করলে চলে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এই এফেক্টটাই আপনাদের এখানে আছে। এটা অ্যাকচুয়ালি আরেকটু দ্রুত আসে, তো আরেকটু দ্রুত আসতে গেলে 500 মানে ওটা দূরত্ব না আছে মানে মিডিয়ামটা একটা বামে। তাহলে স্যার ওটা কি আইকনটা ওই মিডিয়ামের ভিতরে হবে না? বুঝিনি। ওই যে আইকনটা এখানে যে ক্লিক করলে যে মেনুটা স্যার আসে, ওটা তো আইকনটা তো মেনু ডানে, ওটা মেন ডিভাইস ভিতরে নিলে হবে না? আইকনটা মেনুর ডানে, হ্যাঁ ডানে আছে। টগল যে চিহ্নটা ছোট ডানে আর বামে হচ্ছে ড্রপ ডাউন করে আসছে। ও আচ্ছা, এটা হ্যাঁ, এটা তো ওইটা বলতেছি। এটা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম হবে, আপনাদের দেখাই। আপনাদের যে প্রজেক্টটা আছে এটা ওই ইয়ার বেসটা দেখেন, আরও জিনিস ক্লিয়ার হবে। এটা আমি এটাকে একেবারে কোণায় নিয়ে যাব। তাহলে দেখেন এই বাটনটাকে ধরে মার্জিন যে টপ দিয়েছিলাম সেটা বাদ, আর ওকে যে মার্জিন অটো করেছি সেটা আর করবো না, ওকে ডাইরেক্ট করে নিয়ে যাব ফ্লোট একদম রাইটে। ঠিক আছে, ফ্লোট রাইটে। আর এটাকে আমরা ডিসপ্লে ব্লকার করার দরকার নেই। সো দেখেন এই বাটন একদম এইখানে চলে গেছে। এখন আমি চাই এই বরাবর এইখান থেকে যেন আমার এই স্লাইডারটা বের হয়। তাহলে দেখেন মেইন ডিভটাকে ধরে এখন বলবো তোমার পজিশন, তাহলে তাকে আগে ডিসপ্লে ব্লক করে নেন যেন দেখা যায় আগে সে এখন বর্তমানে কোথায় আছে, এখানে। তো এইখান থেকে তাকে নিতে হবে এই জায়গায়। তো দেখেন তাকে আমি কি করছি, পজিশন অ্যাবসলিউট, তোমাকে টপ থেকে না, এটা হচ্ছে ওকে, হ্যাঁ ঠিকই আছে। টপ থেকে 0 পিক্সেল এবং রাইট থেকে, রাইট না এই পাশে হচ্ছে লেফট থেকে 0 পিক্সেল। এক কাজ করতে হবে, এই বাটনটাকে একটা ডিভে নিতে হবে, ডিভ ডট বাটন। ঠিক আছে, তো এই বাটনটা এখানে দিয়ে দিতে হবে। এখন দাঁড়ান, এই কাজ করার আগে জিনিসটাকে সাজাতে হবে এইভাবে করে, ডট বাটন, ওকে ভিজিবল করে না আগে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, স্যার এটা হাইট দিতে হবে। এটা হাইট দিয়ে দেন 100 পিক্সেল। ঠিক আছে, এবং এই টেবিল এই বাটন ডিভের ডিসপ্লে টেবিল করে দেন, তাহলে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু ইয়া পাবে। এবার পুরো বাটনটাকে ধরে ফ্লোট লেফট করেন, ফ্লোট রাইট। সো দেখেন ও এখানে চলে আসছে। এখন এর ভিতরে যে বাটন আছে, এই বাটনকে আপনি যা যা বলেছিলেন এই যে ফ্লোট রাইট, এগুলো করার দরকার নেই। ঠিক আছে, এখন বরঞ্চ উপরে যে একটা জায়গা পাচ্ছে, এটা কোথা থেকে পাচ্ছে, এই যে মেইন ডিভটা কি হয়েছে, এখন উপরে উঠে গেছে না। এখন মেইন ডিভটার সলিউশন কি বলেন তো? স্যার ওই বাটন টিপটা উইথটা 100% রেখে তারপর ওই বাটনটাকে পজিশন দিয়ে ডাইরেক্ট 100% নিলে হবে। দেখেন ক্লিয়ার রাইট ব্যবহার করেছি কেন? ক্লিয়ার রাইট ব্যবহার করেছি কেন? ওভারল্যাপিংটা দূর করার জন্য। ওভারল্যাপিংটা দূর করার জন্য। থ্যাংক ইউ, একজন পারলেন বলতে।
যাই হোক, এই হচ্ছে কাজ। এখন আমি মেনুটাকে বসাবো এই ডিভের সাপেক্ষে। এখন দেখেন, এখন এই যে এই মেনুটাকে আমি পজিশন করে নিয়ে যাচ্ছি, পজিশন অ্যাবসলিউট। তুমি কী করবা, টপ থেকে 0-তে বসবে একদম এইখানে, টপ থেকে 0-তে, এবং লেফট থেকে 0-তে, অর্থাৎ এই কোণাটায় এসে সে বসবে, ঠিক আছে। আর কার সাপেক্ষে বসবে, এই বাটন ডিভের সাপেক্ষে বসবে। সো এই বাটন ডিভটাকে আমরা ধরে বলে দেবো পজিশন রিলেটিভ। তো দেখেন এবার বাটন টপ করে চলে যাবে, বাটন যায়নি, লেফট দেওয়া ছিল ভাই। ফ্লোরটা কি লেফট হবে স্যার? মেনুটা একটা ডিটের ভিতরে নেওয়া লাগবে না, বাটন আর মেনু দুইটাই? না, লেফট, তাই না? এক কাজ করি, ওটাকে ডিসপ্লে টেবিল করেছিলাম না, কোথায় জানি, ডিসপ্লে টেবিলটা বাদ দিয়ে দিই। ইস্যু বের করতে হবে যে কেন সে এরকমটা করলো। ফিক্স করা শিখতে হবে। এবার ঠিক আছে, এটাকে ফ্লোট রাইট না করে এর ভিতরে যে বাটনটা আছে, বাটনটাকে ফ্লোট রাইট করি, রাইট, এই যে এখানে চলে আসলো। এখন ও এই ডিভে রাইট থেকে 100%, রাইট থেকে 0 পিক্সেলে বলবে। এবার ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন, তাকে ধরে একটু নিচের দিকে নামাবো, তাহলে টপ থেকে তাকে কতটুকু নামাবো নাকি লেফট থেকে কতটুকু সরাবো সেটা বাকিটা ইন্সপেক্ট এলিমেন্ট করে। সো দেখেন এই যে মেইন ডিভটাকে ধরলাম, ধরে তাকে টপ থেকে কিছুটা নিচে নামাবো, ঠিক এইখানে এই বরাবর, এবং তাকে লেফট থেকে কিছুটা রাইট থেকে কিছুটা সরাই নিয়ে এখানে চলে আসবো, ঠিক আছে। এইভাবে করে আমরা বিষয়টাকে হ্যান্ডেল করতে পারি। সো এই দুইটা ভ্যালু আমরা কপি করে ফেলছি। ওকে, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড ব্যবহার করেছিলাম সেটার দরকার নেই। এরপর আপনার এরপর এটাকে ডিসপ্লে যেখানে ব্লক করা আছে এটাকে এখন ডিসপ্লে নান করে দিব, ঠিক আছে। সো এবার রিলোড। এবার দেখেন, এবার যখন এটা ক্লিক করছি তখন এখান থেকে আসতেছে, ক্লিক করছি চলে যাচ্ছে, ক্লিক করছি চলে আসছে, ক্লিক করছি চলে যাচ্ছে, ঠিক আছে। এই হলো এটা টেকনিক। এখন দেখেন, জাভাস্ক্রিপ্টের আরেকটা বেনিফিশিয়াল জায়গাটা হচ্ছে এটা, যে কি এটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা ডিভ, এটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা ডিভ। একটা ডিভের সাথে এখন আরেকটা ডিভকে আমরা কি করতে পারছি, এই ডিভের উপর ক্লিক করে এই ডিভের উপরে এফেক্ট করতে পারছি। কিন্তু এতদিন পর্যন্ত আমরা সিএসএস এর মধ্যে কিন্তু এই কাজটা কোনোভাবে করতে পারিনি। যেমন হোভার এফেক্ট কীভাবে কাজ করতো, প্যারেন্ট টু চাইল্ড, চাইল্ড টু প্যারেন্টে, চাইল্ড টু ইয়াতে কাজ করবে, প্যারেন্ট টু চাইল্ডে কাজ করবে, কিন্তু চাইল্ড টু প্যারেন্টে কাজ করবে না। এটা হচ্ছে হোভার এফেক্টে। কথা ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? আবার এবং পজিশনের ক্ষেত্রে কীভাবে কাজ করে, একটা চাইল্ড প্রপার্টিকে প্যারেন্টের সাপেক্ষে আপনি বসাতে পারেন, একটা চাইল্ড এলিমেন্টকে প্যারেন্টের সাপেক্ষে বসাতে পারেন। এর বাইরে কিন্তু অন্য একটা ডিভে নিয়ে আপনি কখনোই বসাতে পারবেন না, তখন পজিশন কাজ করবে না। কিন্তু দেখেন, এই যে এখানে জাভাস্ক্রিপ্টে কী করলাম, এটা আলাদা একটা ডিভ, এই ডিভের উপর এফেক্ট, এই ডিভ থেকে আমি কি করলাম, ক্লিক খেললাম, আর কাজ করলো কোথায়, এই ডিভ, তাহলে টোটালি বাইরে এসে কাজ করছি। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরও একটা বেনিফিশিয়াল জায়গা, ঠিক আছে। আরও একটা স্পেশাল ফিচার, যেটা এতদিন করতে পারতাম না এখন সেটাও করতে পারবো। সো এই হচ্ছে কাজ। সো আই হোপ এখন এইটার মতো করে এখানে যেভাবে করে আছে, ঠিক আছে, যেভাবে করে আসতেছে এইভাবে করে আই হোপ এটা এখন মেক করা যাবে। এটা আপনারা এটা যিনি ডিজাইন নিয়েছেন বা যদি করতে চান এটা করতে পারেন। এখন দেখেন, এখানে অ্যাবাউট, সার্ভিস, আদার্স পেজ আছে। এখন আপনার এখানে হোম পেজ আলাদা ডিজাইন করতে হবে, অ্যাবাউটের জন্য আলাদা, কন্ট্যাক্টের জন্য আলাদা, ওয়ার্কের জন্য আলাদা আলাদা পেজ ডিজাইন করতে হবে। তো এখন আপনাকে কি করতে হবে,
প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। সেই পেজগুলোকে এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক HTML ফাইল যেখানে, ঠিক এখানেই আমার নতুন করে আরও একটা HTML ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলটার নাম হচ্ছে about HTML। স্যার একটা কথা স্যার, ওখানে যে আপনি যখন বাটনটা ক্লিক করলেন ওখানে একটা ক্রস সাইন আসতেছে স্যার, এটা এখন করা যাবে না, এটার জন্য আলাদা CSS হচ্ছে, ওটা এখনো দেখানো হয়নি, ওটা দেখালে তারপর পারবে। ওকে, সো এরপরে আমরা আরও একটা HTML ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলের নাম হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। তারপর আরও একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের নাম হচ্ছে সার্ভিস, ঠিক আছে। দেখেন সবগুলো HTML ফাইল আমি ক্রিয়েট করে ফেললাম। সবসময় HTML ফাইলের নামগুলো ছোটো হাতে দেওয়ার চেষ্টা করবেন, এটা গুড প্র্যাকটিস। তো দেখেন সবগুলো ফাইল এখানে অ্যাড করা আছে। এখন আমাদের কাজ হচ্ছে ফাইলগুলোকে লিঙ্ক আপ করা। এই href এর মধ্যে আমাদের সে কী করা, সেই লিঙ্ক আপগুলো বলে দেওয়া। আমি এখন অ্যাবাউটে ক্লিক করলে সেজন্য আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যায়। এর জন্য কি করব, অ্যাবাউট HTML এইটাকে জাস্ট অ্যাড করে দিলাম। কন্ট্যাক্টে ক্লিক করলে যেন আমি কন্ট্যাক্টে চলে যেতে পারি, এর জন্য কন্ট্যাক্ট HTML-কে লিঙ্ক করে দিলাম। সার্ভিসে ক্লিক করে যেন আমি সার্ভিসে যেতে পারি, এর জন্য সার্ভিস HTML-কে লিঙ্ক করলাম। এবার আসেন কন্ট্যাক্ট HTML এসে আমাকে দেখাবে এখানে একটা কন্ট্যাক্ট HTML। আমি কোথায় আছি এখন, কন্ট্যাক্ট HTML, এখানে একটা H1 দিয়ে দিলাম, যার মধ্যে দিলাম দিস ইজ কন্ট্যাক্ট পেজ। এখন এই কন্ট্যাক্ট পেজের জন্য এখন আমাকে আলাদা CSS করতে হবে, তাহলে কন্ট্যাক্ট পেজের জন্য আলাদা একটা CSS ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আসেন ক্রিয়েট করে ফেলি। সো দেখেন এই যে স্টাইল, এটা হচ্ছে আপনার মেইন স্টাইল। তাহলে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট স্টাইল, হ্যাঁ দুইটা ফাইল একসাথে বলবে, মানে 1 2 দিতে হবে। বুঝিনি, কারণ যে HTML ফাইল যদি একসাথে দুইটা পাশাপাশি রাখি তাহলে পাশে আবার 1 2 লেখা আসে না, যেমন JPG লিখতে গেলে একটা পিক সেট করতে গেলে সেম নাম হলে অন টু আসে ভাই, এখানে তো ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে, কন্ট্যাক্ট, সার্ভিস। ও আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা এখানে নতুন করে একটা CSS ফাইল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে contact.css, ঠিক আছে। অ্যাবাউটের জন্য সেম ভাবে আমরা অ্যাবাউট CSS এই নামে একটা ফাইল ক্রিয়েট করব, অ্যাবাউট CSS, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভিসের জন্য আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের নাম হবে, বা এগুলো কি CSS ফোল্ডারের মধ্যে রাখবো নাকি এই দিকে রাখতে হবে? এটা ইচ্ছে, এটা CSS ফোল্ডারের মধ্যে রাখা যায়, ফোল্ডার করে রাখাটাই ভালো, ঠিক আছে। CSS ওকে, বা আমি বেসিক্যালি এইভাবে বাইরে রাখি মেইন ফাইলগুলো, ঠিক আছে। দেখবেন যেগুলো টেমপ্লেট ডাউনলোড করলেও দেখবেন যে এরা এইভাবেই করে, যে আদার যে পেজের যে CSS-গুলো আছে এগুলো দেখবেন যে অনেক সময় বাইরেই রাখে, দুইভাবেই করে মানুষ ইচ্ছে। সো আমরা এখন দেখেন অ্যাবাউট ফাইলের সাথে এখন কাকে লিঙ্ক করব, অ্যাবাউট CSS-টাকে লিঙ্ক করব। সো দেখেন এই যে এখানে টাইটেলের মধ্যে রাখলাম, টাইটেলের মধ্যে লিখে দিচ্ছি দিস ইজ কন্ট্যাক্ট পেজ, বা শুধু কন্ট্যাক্ট লিখতেছি, ঠিক আছে। এবং টাইটেলের নিচে আছে নতুন করে স্টাইল, কি জানি নাম, কন্ট্যাক্ট CSS, এই যে CSS-টাকে লিঙ্ক করে ফেললাম। এখন এই কন্ট্যাক্ট CSS-কে এখন ধরবো। কন্ট্যাক্ট CSS-এর মধ্যে এখন দেখেন যে H1 আছে, আমি তাকে বলে দিব তোমার টেক্সট লাইন সেন্টার এবং তোমার ফন্ট এবং তোমার কালার রেড, ঠিক আছে। ফন্ট সাইজ 50 পিক্সেল, ঠিক আছে। এবার দেখেন আমি চলে যাই আমাদের প্রজেক্টে, এটাকে রিলোড দিচ্ছি, এইটাকে ক্লিক করছি, এই দেখেন কন্ট্যাক্ট পেজ নিয়ে কাজ করেছি, তাই না। তো কন্ট্যাক্ট আমি ক্লিক করার সাথে সাথে সে দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে, দেখেন কন্ট্যাক্ট HTML, দিস ইজ কন্ট্যাক্ট পেজ। যে CSS করেছি মাত্র ফন্ট সাইজ বেড়েছে এবং আপনার কালারও চেঞ্জ হয়েছে রেড। ঠিক এখন একই রকমভাবে আমরা কাজ করব কি নিয়ে, অ্যাবাউট পেজ নিয়ে।
সো আমাদের সেম কোডই হবে অ্যাবাউট পেজের জন্য। এটা কন্ট্যাক্ট কেটে দিচ্ছি, ও কন্ট্যাক্টে সিএসএসটা রাখা দরকার ছিল। যাই হোক, আমরা অ্যাবাউট পেজে চলে যাব, অ্যাবাউট এইচটিএমএলে চলে যাব। সো অ্যাবাউট এইচটিএমএলে এসে আমরা অ্যাবাউট দিয়ে দিলাম, এখানে জাস্ট অ্যাবাউট কথাটা লিখে দিচ্ছি। অ্যাবাউটের জন্য যে সিএসএস আছে, ঠিক আছে, এখানেও আমরা সেম H1কে ধরবো, H1কে ধরে এখানে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি ব্লু, যেন পার্থক্য করতে পারি আমরা। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ। এটাকে এখন রিলোড দেন। ঠিক আছে, আমরা একটু ব্যাকে দেই। দেখেন এখানে কন্ট্যাক্টে চলে যাচ্ছি, অ্যাবাউটে ক্লিক করার সাথে সাথে সে আমাকে অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাবাউট পেজের কালার রেড দেখাচ্ছে এখনও। কেন রেড দেখাচ্ছে? ও আচ্ছা, আমরা এখানে লিঙ্ক করি নি। এই যে অ্যাবাউট পেজে সিএসএস লিঙ্ক করা আছে, কোনটা? কন্ট্যাক্ট সিএসএস। এর জন্য এখানে আমাকে কি করতে হবে? এখন অ্যাবাউট সিএসএসটাকে লিঙ্ক করাতে হবে। সো এবার আপনি এটাকে রিলোড দেন, এবার দেখেন অ্যাবাউট সিএসএস থেকে পাচ্ছে। সো একই রকমভাবে এখন কি করব? সার্ভিসের জন্য কাজ করব। সেম একই রকম এই পুরো কোড কপি করছি সার্ভিস পেজের জন্য, সার্ভিস পেজে দিয়ে দিলাম। সিএসএসটাও চেঞ্জ করছি, সার্ভিস পেজের জন্য আলাদা সিএসএস ক্রিয়েট করা আছে। সো এই যে সার্ভিস সিএসএস, ঠিক আছে, এখানে কথা লিখে দিচ্ছি সার্ভিস। ওকে, এখন দেখেন এখানে H1 যেটা আছে, H1 আমাদের কালার দিয়ে দিচ্ছে এখন অন্য একটা কালার। এটা কি কালার দেওয়া যায়? ধরেন সেটা এই কালারটা দিয়ে দিচ্ছি। সো এখন আমরা আবারও ব্যাক দিচ্ছি, এই দেখেন এটাকে ক্লিক করছি, সার্ভিসের ক্ষেত্রে চলে যাচ্ছে কোথায়? সার্ভিস পেজে। সার্ভিস পেজে সিএসএস পাইনি, সার্ভিস এইচটিএমএল। দেখেন তো কি কোথায় ভুল হলো? সার্ভিস সিএসএস এটা, ও আচ্ছা, সার্ভিস সিএসএস এর মধ্যে সিএসএস বসাইনি, এখানে এটা ব্লু ছিল। এই পুরো কোডটাই কপি করব, সার্ভিস সিএসএস এর মধ্যে সেটা বসাবো। এই দেখেন সার্ভিস সিএসএস এ কিছু নেই, এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটা। সো এবার এটাকে রিলোড দেন, এবার দেখেন এটা পাচ্ছে। সো আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখেন প্রত্যেকটা পেজে আমি চাই মেনুটা রাখতে, প্রত্যেকটা পেজে আমি ওই মেনুটা রেখে দিচ্ছি, যেন আমি প্রত্যেকটা পেজ থেকে যেন এক একটা পেজের ভিজিট করতে পারি। তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা পেজে এই হেডারটাকে লিঙ্ক করে দিতে হবে। এই যে ইন্ডেক্স যে HTML, এই দেখেন প্রত্যেকটা সেকশনে এতটুকু অংশ সেম। তাহলে এতটুকু অংশ আমি কপি করে নিচ্ছি। প্রত্যেকটা পেজে আমার যে তিনটা পেজ আমি ক্রিয়েট করলাম, অ্যাবাউট, সার্ভিস এবং কন্ট্যাক্ট, একটু খেয়াল করেন সবাই যে প্রত্যেকটা পেজের উপরে আমি কি করছি? এই অপশনটা দিয়ে দিচ্ছি, এবং এদের জন্য যে সিএসএসগুলো করেছি সেই সিএসএসগুলোও আমি কপি করে নিয়ে আসতেছি। এই দেখেন এই পর্যন্ত হচ্ছে এদের সিএসএস। সো প্রত্যেকটা পেজে আমি কি করে দিলাম? ওদের সিএসএসগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা প্রবলেম হয়ে যাবে, কারণ আচ্ছা এদের কোথাও H1 ব্যবহার করা নেই, ঠিকই আছে। দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা HTML এর মধ্যে আমরা এই HTML কোডটা দিয়ে দিচ্ছি। সো দেখেন সবার মধ্যে এখন এটা চলে আসছে। তো আমাদের কাজ শেষ। এখন আপনি রিলোড দেন। এখান থেকে ফন্টোসামটা পাইনি, কারণ দেখেন আমার প্রত্যেকটা পেজে ফন্টোসাম লিঙ্ক করা আছে, মানে মেইন ইন্ডেক্সে ফন্টোসামটা লিঙ্ক করা আছে, বাট ইন কন্ট্যাক্টে ফন্টোসামটা লিঙ্ক করা নাই, অ্যাবাউট পেজে লিঙ্ক করা নাই, সার্ভিস পেজে লিঙ্ক করা নাই। সো আমাকে এখন কী করতে হবে? ফন্টোসামটা পাওয়ার জন্য এই ফন্টোসামটাকেও প্রত্যেকটা পেজে আমাকে লিঙ্ক করে দিতে হবে। সো এটাকে আমরা লিঙ্ক করে দিচ্ছি। অ্যাবাউট পেজও আমরা এটাকে লিঙ্ক করে দিচ্ছি, এবং সার্ভিস পেজেও এটা আমি লিঙ্ক করে দিচ্ছি। আমার কারেন্ট চলে গেছে।
সো এখন দেখেন এই যে ফন্টোসামের এই আইকনগুলো আমরা পেয়ে গেলাম। সো এটাকে এখন ক্লিক করলে কাজ করছে না, তার কারণ হচ্ছে এখন জাভা স্ক্রিপ্টগুলো অ্যাড করা নাই। সো এখন আমাকে ইন্ডেক্স থেকে আমাকে কী করতে হবে, এই জাভা স্ক্রিপ্টগুলোকে এখন কপি করে নিয়ে যেতে হবে, বাকি সবগুলোতে দিয়ে দিতে হবে। সো আমরা এই প্রত্যেকটা পেজে এই কাজগুলো করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। এই যে ঠিক আছে, এখানে আরও জিনিস কাজ আছে। এই যে এই জিনিসগুলো কেন চলে আসছে তার কারণ হচ্ছে এই যে এই কাজগুলো আমাদের প্রত্যেকটা সিএসএস এ করা আছে। সো আমরা প্রত্যেকটার মধ্যেও এই কাজগুলো এখন আমরা এগুলো দিয়ে দেবো, এই কোডগুলো। অ্যাকচুয়ালি আমার পাওয়ার সাপ্লাই থেকে চলছে, আমার পিসি বন্ধ করে দিতে হবে খুব শীঘ্রই। তো যাই হোক, আপনাদের আমি কাজটা কমপ্লিট করে দেখালাম। এনিহাও দেখেন এখন থেকে আমি যে কোনো জায়গায় যে কোনো পেজে আমরা কি করতে পারছি, এখন মুভ করতে পারছি। ঠিক আছে, ওকে। সো এখানে আরও কিছু কাজ আছে, যে এখানে যখন অ্যাবাউটে ক্লিক করবো তখন অ্যাবাউট পেজে, আচ্ছা হোম পেজের ক্ষেত্রে তখন ইন্ডেক্স HTML এ চলে আসবে। এই যে হোমে যখন ক্লিক করছি তখন সেটা হোমে যাওয়ার কথা ছিল। এখানে একটা H1 হোম পেজে, সেখানে আমরা একটা H1 দিচ্ছি, দিস ইজ হোম পেজ, দিস ইজ হোম পেজ। সো দেখেন এখানে একটা হোম পেজ কথাটা দেখাবে, দিস ইজ হোম পেজ। সো এখান থেকে আমি চলে যাব অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজে চলে গেলাম। অ্যাবাউট পেজ থেকে আবার যাব কন্ট্যাক্ট পেজে, কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছি। কন্ট্যাক্ট পেজ থেকে আমি চলে যাবো আবার হোম পেজে। সো এই কন্ট্যাক্ট পেজের মধ্যে এসে এই কাজটা করা হয়নি। সো কন্ট্যাক্ট পেজে এসে এখানেও আপনাকে কী করতে হবে, ইন্ডেক্স পেজটাকে লিঙ্ক করে দিতে হবে। অ্যাবাউট পেজে গিয়ে আপনাকে কী করতে হবে, এই হোম পেজটাকে লিঙ্ক করে দিতে হবে। সার্ভিস পেজে এটাকে লিঙ্ক করা আছে, এখন সব কিছুই ঠিকঠাক আছে। এই হোম পেজে যখন ক্লিক করবে তখন সেটা ইন্ডেক্সেই থাকবে। সো আমরা এটাকে লোড করলাম। এখন আপনি সব কিছু দেখেন, হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে যাচ্ছি, অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে যাচ্ছি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছি, আবার হোম পেজে চলে যেতে পারছি। এখন আপনি যে কোনো পেজে আপনি কী করতে পারবেন, যেতে পারবেন। দ্যাটস ইট, এটুকু হচ্ছে আমাদের কাজ। যাই হোক, আমরা আছি। শিট, আবারও কারেন্ট চলে গেল। যাই হোক, আমি পুরো কাজটা কমপ্লিট করে দিলাম, সেটা ভিডিওতে থাকলো। ক্লাস এই পর্যন্তই। আমাদের এখানে 12টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, দ্যাটস ওয়াই এখন কারেন্ট নেই। ঠিক আছে, সো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর যা করলাম এটা প্র্যাকটিস করবেন বাসায়।